বাহ, এটাই তাহলে ব্যস্ততা, আমাকে ফোন না করার কারণ। মায়া, তুই এখানে কি করে? তোর ভাইয়ের ব্যস্ততার কারণ জানতে এসেছি, যার জন্য আমার সাথে কথা বলা পর্যন্ত তার কাছে সময় নেই। মায়া কি বলছে এগুলো? কি ব্যস্ততা থাকবে? সেটা তো দেখতেই পাচ্ছি, কি ব্যস্ততা, মামাতো বোনের সাথে। মায়া তুমি ভুল বুঝছো, ও শুধু আমাদের মামাতো বোন। তুমি যা ভাবছো তার কিছুই না। আমি ভুল বুঝছি? বারবার ফোন করেছি, ঢুকেনি। কতটা চিন্তায় ছিলাম জানো, ঘন্টার পর ঘন্টা কোনো খোঁজ নাওনি। এখন এখানে এসে দেখি তুমি আরেকজনের সাথে। এটা কি আমার ভুল বোঝা? মায়া প্লিজ আমার কথা শোনো। রাতে ফেসবুকে মজা করে এক অচেনা মেয়েকে এসএমএস দিলাম, আপু আমাকে বিয়ে করবেন? দেওয়ার পর বুকটা ধুকপুক করতে লাগলো। একবার ভাবলাম কেটে দিই, কিন্তু পরের বার ভাবলাম মেয়েটা তো আমাকে চেনে না, আমি মেয়েটাকে চিনি না, তাহলে সমস্যা নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর মেয়েটি আমাকে বলল, এই ছেলে, কে তুমি? আমি আবারও মজা করে লিখলাম, আপনার প্রেমে পাগল একটা ছেলে, যে দিনরাত শুধু আপনার কথাই ভাবে। তাই নাকি? তাই। আপনার মনের কোটায় কি আমাকে একটু জায়গা দিবেন? তারপর মেয়েটি আর কিছু বলল না। আমি ফোন অফ করে রেখে শুয়ে পড়লাম। এবার চলুন আপনাদেরকে আগে পরিচয়টা দিয়ে নেই। আমি রাকিব, বাসা বগুড়াতে। বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমি। আমার বড় একটা আপু আছে, ওর নাম জান্নাত। আপু এবার অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছে, আর আমি প্রথম বর্ষে। আপু আমার থেকে 2 বছরের বড়। আব্বু ছোটোখাটো একটা ব্যবসায়ী, আর আম্মু হাউস ওয়াইফ। আমি আর আপু একই কলেজে পড়াশোনা করি। যাই হোক, সকালে ঘুম ভাঙলো আপুর ডাকে। এই ওঠ, এত অলস কেন তুই? আপু যাও তো, ডিস্টার্ব করো না। ও, ডিস্টার্ব করছি? দাঁড়া। বলে আপু চলে গেল। ভাবলাম এখন একটু শান্তিতে ঘুমাবো। একটু পরেই আমার উপর কে যেন পানি বর্ষণ করলো। এক লাফ দিয়ে উঠলাম। উঠে দেখে আপু বালতি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না কাজটা আপুরই। আপু, এটা কি করলা তুমি? ঠিকই করেছি। তুই এত অলস কেন? কলেজে যাইতে হবে না? দাঁড়াও, তোমার ঠিক করাচ্ছি। বলে ভেজা শরীর নিয়ে আপুর পিছনে তাড়া করলাম। আপু দৌড়ে চলে গেল, আর আম্মুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আম্মু আমাকে এই অবস্থায় দেখে বলল, কিরে, তোর এই অবস্থা কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। কিরে জান্নাত, তুই আবার ওর পিছু লাগছিস কেন? তোমার ছেলে এত অলস কেন? আম্মু, ওকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে বিদায় করো, তাহলে আমরা সবাই হ্যাপি থাকবো। বলে আমি আমার রুমে চলে আসলাম। পেছন থেকে আপু বলল, আমি এই বাড়ি ছাড়ছি। দরকার হয়তো তোকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি তোকে ঘর জামাই রেখে দিতে বলবো। বলে আপু আর আম্মু হাসতে লাগলো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। ভেজা শরীর নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। গোসল সেরে বের হলাম। রুমে এসে চেঞ্জ করে কলেজের জন্য একেবারে রেডি হয়ে নিচে চলে এলাম। এসে নাস্তা করতে বসলাম। একটু পরে আপু রেডি হয়ে আসলো। এসে আমার মাথায় একটা টোকা মেরে অন্য জায়গায় গিয়ে বসে পড়লো। আপু, এটা কি হলো? কিছু না, চুপচাপ খা। যাও, আজকে তোমাকে কলেজে নিয়ে যাব না। আম্মু দেখো, তোমার ছেলে আমাকে ভয় দেখায়। ওকেও নিয়ে যা। যাব, তবে একটা শর্তে। কি শর্ত? আমাকে 2000 টাকা দিতে হবে। পারবো না। তাহলে আমি নিয়ে যেতে পারবো না। আচ্ছা, তুই এত টাকা দিয়ে কি করিস? সেটা তোমাকে জানতে হবে না, তুমি দিবা কিনা সেটা বলো। আচ্ছা, দিব। ওকে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে আসো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। বলে আমি বাইরে বাইক নিয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আপু চলে আসলো। তারপর আপুকে বাইকে বসে আমি আর আপু দুজনেই কলেজে চলে আসলাম। কলেজে এসে আপু বাইক থেকে নেমে বলল, আমার জন্য অপেক্ষা করিস, একসাথে বাসে যাব। ওকে। বলে আপু ক্লাসরুমে চলে গেল। আমি আমার বন্ধুদের কাছে চলে আসলাম। আমার বন্ধুদের মধ্যে থেকে মেহেদি বলে উঠল, কিরে, কি খবর? আজকেও আপুকে নিয়ে আসলি নাকি? হ্যাঁ, কি আর করবো বল, আপুকে তো আর একা ছাড়তে পারি না, যতই ঝগড়া করি না কেন। ওকে অনেক ভালোবাসি। হুম, একদম ঠিক করেছিস। চল, আমরাও ক্লাসে যাই। চল। বলে আমরাও ক্লাসে চলে গেলাম। ক্লাস চলাকালীন অবস্থায় দেখি আপু ফোন করছে। আপু তো একটু আগে ক্লাসে গেল, আবার ফোন করছে কেন? কোনো বিপদ হলো না তো আবার? তাই ফোনটা রিসিভ করলাম। আপু কি হয়েছে বল। আপু চুপ করে আছে। হ্যালো আপু। আপু এবারে চুপ। আপু কথা বলছো না কেন, কি হয়েছে বলো? অন্য সাইড থেকে আপুর কোনো আওয়াজ শুনতে পেলাম না। এবার আমার ভয় হতে শুরু করলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তাই কোনো কথা না বলে সোজা ক্লাস থেকে দৌড়ে বের হলাম। পেছনে স্যার অনেক ডাকাডাকি করলো, কিন্তু আমি কোনো পাত্তা না দিয়ে সোজা আপুর ক্লাসরুমে দৌড়ে চলে এলাম। এসে সোজা ক্লাসরুমে ঢুকে পড়লাম। আপু, ক্লাসের সবাই আমার দিকে এক ঝটকে তাকালো। আর আপুর ক্লাসে যে ম্যাম ক্লাস নিচ্ছে সেটাও খেয়াল করিনি। ম্যাম আমাকে একটু রাগী সরে বলল, এই ছেলে, কে তুমি?
ম্যামের কথায় কোনো উত্তর না দিয়ে আবারও বললাম, আমার আপু কোথায়? কে তোমার আপু? জান্নাত। জান্নাত, জাস্ট স্ট্রেট আপ। তারপর আপু দাঁড়িয়ে পড়লো আর আমাকে বলল, কি রে, কি হয়েছে? তুই এখানে কেন? ফোন দিয়ে কথা বলছো না কেন? তাই অনেক ভয় লাগছে। কখন ফোন দিলাম? আমি তো ফোন দিইনি। ওকে, ফোন চেক করো। তারপর আপু ফোন চেক করে দেখলো সত্যিই কল আসছে। তখন আপু বলল, সত্যি বলছি, কেমনে কল গেছে আমি জানি না। ওকে, ক্লাস করো, শেষ হলে ফোন দিও। ওকে। সরি ম্যাম, ইউ ক্যান কন্টিনিউ। বলে আমি বাইরে চলে আসলাম। আর ক্লাসে গেলাম না। এখন আর ভালো লাগছে না। তাই ক্যাম্পাসে গিয়ে চুপচাপ এক জায়গায় বসে ফোন চাপতে লাগলাম। দেখি কালকে সে মেয়েটা অনলাইনে আছে। তাই আমি SMS দিলাম, আসসালামু আলাইকুম মনের রানী। একটু পরে মেয়েটা সিন করলো আর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। সেদিন তো না বলে ফাঁকি দিয়ে চলে গেলেন। কি বললাম না? ওই যে আপনার মনের কোটায় আমাকে একটু জায়গা দেবেন কি? তোমাকে তো আমি চিনিই না। তারপর দেখলাম দূরে আমার বন্ধুরা আমার দিকে আসছে। ওদের এখন কিছু জানতে দেওয়া যাবে না। ওকে ভাই, পরে কথা বলবো। বলে ডাটা অফ করে অফলাইনে চলে গেলাম। বন্ধুরা সব আমার কাছে চলে আসলো। তারপর বসতে বসতে মেহিদ আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, ক্লাস থেকে এভাবে ছুটে বের হয়ে আসলি কেন? সবাই তো আমরা অবাক হয়ে গেছি। তারপর তাদের সব কথা খুলে বললাম। কিছুক্ষণ পর দিকে আপুর ক্লাসও শেষ হলো। আপু আর তার সাথে একটা মেয়ে, সম্ভবত আপুর বান্ধবী হবে, তারা আমার কাছে আসলো আর বলল, কি রে, আর ক্লাসে যাসনি? না, আর ভালো লাগেনি। ও, ওর সাথে পরিচিত হ। এর নাম মায়া। আর মায়া, এ হচ্ছে আমার ছোট ভাই রাকিব। হাই আপু। হাই। আপু চলো বাসায় যাবে না? কিন্তু তার আগে আমার খুব ক্ষুধা পাইছে, চল ক্যান্টিন থেকে খেয়ে আসি। ঠিক আছে চলো। বলে আমি আমার বন্ধুদের থেকে বিদায় নিলাম। তারপর সেখান থেকে আমি আর আপু আর মায়া আপু ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে এসে বসে আপুকে বললাম, কি খাবে আপু? যা খুশি অর্ডার দে। ক্ষুধা তোমার লাগছে, আমার না, সো তুমি অর্ডার দাও। তারপর আপু তার ইচ্ছে মতো অর্ডার করলো। মায়া আপু হালকা কিছু অর্ডার করলো। আমি শুধু একটা কোক অর্ডার দিলাম। খাওয়ার সময় দেখি মায়া আপু আমাকে আর চোখে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমি মনে মনে ভাবলাম, ব্যাপার কি, এভাবে আমাকে দেখছে কেন? কোনো গন্ডগোল আছে নাকি? প্যান্টের চেনটেন আবার খোলা নেই তো? আমার আবার আক্কেল টাক্কেল খারাপ। যাই হোক, আস্তে করে নিচে তাকালাম, কিন্তু না তো, চেন তো ঠিক জায়গায় আছে। তাহলে এই রহস্যময় হাসির কারণ কি? যাই হোক, আমি এত কিছু ভাবছি কেন? বলে অন্যদিকে তাকালাম। তারপর খাওয়া শেষে বিল পেমেন্ট করে আপু মায়াপুর থেকে বিদায় নিল। খাওয়ার সময় আবার আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিল। আবারও আমি রহস্যের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, আমি আবার বাইক নিয়ে আপুকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আবার নিজের রুমে এসে লম্বা ঘুম। উঠলাম একদম সন্ধ্যার পর। ফ্রেশ হয়ে বই নিয়ে আপুর কাছে পড়তে গেলাম, কারণ সন্ধ্যার পর আপুই আমাকে পড়ায়। রুমে নক দিলাম, আপু আসবো? আয়। তারপর আপু রুমে ঢুকে সোজা পড়ার টেবিলে বসে পড়লাম। আপু আমাকে 1 ঘন্টা পড়ালো। পড়া শেষ, চলে আসতে যাব এমন সময় আপু পেছন থেকে ডাক দিয়ে বলল, রাকিব তারা। কি আপু, কিছু বলবা? হুম। ওকে বলো, কি বলবা? তুই আমার কাছে সকালে 2000 টাকা চাইছিলি না, এই নে টাকা। বলে আপু আমার দিকে 4টা 500 টাকা নোট ধরিয়ে দিল। আমি অনেক খুশি হয়ে টাকাগুলো নিলাম। থ্যাংক ইউ আপু। তুই যে সবার থেকে এরকম ধাপ্পা দিয়ে টাকা নিস, এত টাকা দিয়ে তুই কি করিস বলতো? সেটা তোমার না জানলেও চলবে, বাই। বলে আমি আপুর রুম থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। সবার সাথে নিচে গিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর নিজের রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। ঘুম ধরছে না, অনলাইনে গেলাম। গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ অনলাইনে সেই মেয়েটি SMS করেছে। ওহো, আমার বাবু তো কত কিউট। তাই আমি রিপ্লাই দিলাম, কি বলছেন ওগুলো? কি আপনার বাবু? কেন? তুমি তো সেদিন বলেছো আমাকে তুমি বিয়ে করবে। সেদিন তো আমি মজা করেছিলাম। মজা করো আর যাই করো, এখন আমি তোমাকেই বিয়ে করব। দেখুন, এইসব মজা করবেন না, আর সেদিনের জন্য সরি। ওহো, বাবুটা আবার রাগও করে দেখছি। রাগ করলে তো আমার বাবুটাকে আরো বেশি কিউট লাগে। কে বাবু? আমি আপনার কোন জন্মের বাবু? আর এত বাবু বাবু করছেন কেন? তুমি তো আমার বাবুই। বাবু বাচ্চাদের বলে। আর আমার বয়স জানেন? কত শুনি? 23 বছর। মিথ্যা বললে তোর খবর আছে। তোর বয়স তো 18। আমি জানি না ভাবছিস? হায় রে, এ কেমনে জানলো? পুরাই মান সম্মানের ফালুদা হয়ে গেল ভাবনিতে গিয়ে। দূর, 18 না, 19। হ্যাঁ, ওই একই হলো। আর আমার বয়স জানো? কত? 21। যা, এ তো আমার সিনিয়র হয়ে গেল। মজা নিতে কি আমি মজার পাত্র হয়ে গেলাম? আসসালামু আলাইকুম আপু,
আমি বুঝতে পারিনি আপনি আমার সিনিয়র, সরি। ওয়ালাইকুম আসসালাম। এখন এগুলো বললে হবে না পিচ্ছি, এখন আমার তোমাকেই লাগবে। বাই আপু। ওই চলে গেলে আজকে তোর বাড়ি হামলা করব। এসব ডব আমাকে দিয়ে লাভ নেই, আপনি তো আমাকে চেনেন না। এত লাফিও না আমার কিউট বাবুটা, আবার বাবু? আর লাফাবো না কেন শুনি? কারণ আমি তোমাকে চিনি আর তোমার বাসাও খুব ভালো করে চিনি। কি করে? এই সত্যি করে বলেন তো আপনি কে? আমার নাম মায়া। হায় হায়, আমি তো চমকে উঠলাম। বুকের মধ্যে দুপ্পোকানিটা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। কোন মায়া? এখন এই তুতলাচ্ছ কেন বাবু? বলেন না কোন মায়া। কয়টা মায়াকে চিনো তুমি? কথা না করিয়ে বলে ফেলেন কোন মায়া। আমি তোমার আপুর বান্ধবী মায়া। কাম সারছে, যা সন্দেহ করছিলাম সেটাই। ক্যাম্পাসের হাসির রহস্যের কারণে এবার জানতে পারলাম। এটা যদি আপুকে বলে দেয় তাহলে আমার উপরে যাও কনফার্ম। সরি আপু, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। ওই কে তোর আপু? আর একবার আপু বললে তোর খবর আছে। আপুর বান্ধবী তো আপুই হয়। তোর আপুকে তুই সারাদিন আপু বল, সমস্যা নেই, কিন্তু আমাকে আপু বললে তোর খবর আছে। তাহলে কি বলবো? বেবি, জান, সোনা, কলিজা, বউ, এগুলো ডাকবি। আমি পারবো না, আপনি আমার অনেক সিনিয়র। কি বললে? পারবে না? না। ঠিক আছে, আমিও কাল তোমার আপুকে সব কথা বলে দিব। যা, যেটার ভয় করলাম সেটাই হলো। শুরু করে দিল ব্ল্যাকমেল। কোন আক্কালে যে সেদিন মজা করতে গিয়েছিলাম আল্লাহ ভালো জানে। ধ্যাত, ভালো লাগে না। এই না না, প্লিজ আপুকে কিছু বললেন না, আপু আমাকে মেরে ফেলবে। তাহলে তুমি আমাকে ওইসব নাম ধরে ডাকো, তাহলেই আর বলবো না। কি এক মাইন্ডকে চেপে পড়লাম রে বাবা। একদিকে আপু, আরেকদিকে আপুর বান্ধবী। কি যে করি, কিছুক্ষণ ভেবে টাইপ করতে করতে লিখলাম, আচ্ছা ট্রাই করব। ট্রাই কি? তুই এক্ষুনি করবি, করতেই হবে, এখনই ডাক। জান। আহা কিউটি, কেমন মিষ্টি শোনালো, আমি তো অজ্ঞান হয়ে যাব। আজকের মতো ঠিক আছে আমার বাবুটা। প্লিজ আমার আপুকে কিছু বললেন না। আচ্ছা বলবো না। আচ্ছা আপনি জানলেন আমি সেই ছেলে? আসলে আজকে কলেজে তোমার আপু আর আমি একসাথেই বসেছিলাম। তোমার আপুর ফোন ঘাটাঘাটি করতেই তোমার আইডি সামনে চলে আসে। তোমার আপুকে জিজ্ঞেস করতেই ও বলে তুমি নাকি ওর ছোট ভাই হও, এই জন্যই চিনি। ও আচ্ছা। আর তখন ক্লাসে তোমার আপু তোমাকে ফোন করেনি, আমি মিসড কল দিয়েছিলাম কেন? তোমার নাম্বার নেওয়ার জন্য। কোনটা তোমার নাম্বার সেটা শিওর হওয়ার জন্য। কিন্তু তোমার আপুকে তুমি এত ভালোবাসো জানতাম তোমার আপুর মতোই আমাকেও এতগুলো ভালোবাসবে। বুঝেছো পিচ্ছি বাবু? আপনার এই চক্করে আপু জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, আমি আছি না, আমি সব সামলে নিব। আপু আবার আব্বু আম্মুকে বললে আমাকে অনেক বকবে। বললাম তো কিচ্ছু হবে না, আমি আছি তো। এখন লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো। ওকে বাই। ওই বাই মানে? বাই মানে বাই, আপনি তো ঘুমোতে বললেন। তোকে এইভাবে যাইতে বলছি? তাহলে কেমনে যাব? আমাকে কিসকে দিবে শুনি? কিসের কিস? এটা তো কথা ছিল না। এত কিছু জানি না, তুই দিবি মানে দিবি, না হলে কিন্তু। থাকার ভয় দেখাতে হবে না, দিতেছি। কল দিলাম। দেন। বলে কিছুক্ষণ পর আননোন নাম্বারে কল আসলো। বুঝতে পারলাম এটাই ওর নাম্বার। কল রিসিভ করলাম, করতে ওপাশ থেকে মায়া বলে উঠলো, তো আমার কিউট বাবুটা এখন কিসটা দাও। আচ্ছা কিন্তু এভাবে? আরে বোকা, ফোনের উপাশে আমি আছি, চোখ বন্ধ করো আর কল্পনা করো আমি তোমার একেবারে সামনে দাঁড়িয়ে আছি। এখন শুধু একটা ছোট্ট কিস দিবা, বুঝলে? আমি কিছু বলার আগেই বুকটা ধরফর করতে শুরু করলো। ভয়, লজ্জা আর এক অদ্ভুত উত্তেজনা মিলে গলা স্বর আটকে গেল। মায়া আবার বলে উঠলো, প্লিজ শুধু একবার, আমি তোমাকে অনুভব করতে চাই। কেমন যেন ঝাপসা হয়ে গেল সব কিছু। আমি আস্তে করে ফোনটা ঠোঁটের কাছে নিয়ে নীরবে একটা শব্দ করলাম। ও পাশে হঠাৎ নিস্তবতা। তারপর মায়ের দীর্ঘ নিঃশ্বাস ভেসে এলো কানে। উফ, আমি তো শেষ। আমার পিচ্ছি বাবুটা আজকে তোমার ওই ছোট্ট কিসটাই আমার হৃদয় পথে চিরদিনের জন্য লিখে দিল তোমার নাম। আমি এখন ঘুমোতে গেলাম। ওকে, যাও বাবুটা। আমাকে বাবু বলবেন না আপুর সামনে। সেটা দেখা যাবে। ওকে বাই। বলে কলটা কেটে দিলাম। আর কিছুক্ষণ এই মেয়ের সাথে কথা বললে আমাকে পাগল করে দিত। তারপর ফোন রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম। তারপর রেডি হয়ে আমি আপুর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিরে, এত জোরে বাইক চালাচ্ছিস কেন? আস্তে চালা, আমার ভয় লাগছে। কিছু হবে না, তুমি আমাকে শক্ত করে ধরো। তাও তুই আস্তে চালা। ওকে।
আর কিছুক্ষণ পর আমি আপু কলেজে পৌঁছে গেলাম। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই সোজা ক্লাসে চলে আসলাম। আপু তার ক্লাসরুমে চলে গেল। ক্লাসে যেতে মেহেদি বলে উঠল, কিরে আজকে লেট কেন? আপু আস্তে করে বাইক চালাতে বলল, তাই আস্তে এলাম। তারপর আর কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিলাম। একে একে 3টা ক্লাস শেষ করার পর বাইরে ক্যাম্পাসে আমতলায় বসে আছি। একটু পর দেখি আপুরও ক্লাস শেষ হলো। আপু আর মায়াপু আমাদের দিকে আসছে। আমার বুক ধরফর করছে। যদি আপু সামনে কিছু উল্টাপাল্টা বলে তাহলে আমি শেষ। আপু আর মায়াপু আমাদের সামনে আসতে আপু বলল, কিরে ক্লাস শেষ? তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো বাসায় যাব। না, আমার একটু মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা করব। ঠিক আছে চলো। কিন্তু মায়াও তো যাবে। আমি মায়াপুর দিকে তাকিয়ে দেখলাম ও হাসতেছে। আমি তাকানোর সাথে সাথে একটা চোখ টিপে দিল। তার মানে এসব তারই উস্কানি। কিন্তু আপু, বাইকে 3জন বসলে তো ঠিকভাবে চালাতে পারবো না, আরও কষ্ট হবে, আর তোমাদেরও কষ্ট হবে। তুই মায়াকে নিয়ে যা, আমি রিক্সায় আসতেছি। কি বলো আপু, আমি পারবো না। তুমি আমার সাথে আসো, আর মায়াপু রিক্সায় আসুক। আপু আমাকে হাত ধরে একটু দৌড়ে নিয়ে গেল। তারপর বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমার একটা সম্মান আছে না? ওকে রিক্সায় দিলে আমি বাইকে গেলে ও কি ভাববে? ওর কাছে আমার সম্মান থাকবে? তাহলে তোমরা দুজনেই রিক্সায় আসো, আমি বাইক নিয়ে তোমাদের পেছনে আসছি। দরকার নেই, আমি যেটা বলছি সেটা কর। ঠিক আছে। বলে আবার আপু আর আমি মায়াপুর কাছে চলে আসলাম। আপু মায়াপুকে বলল, মায়া, তাহলে তুই ওর বাইকে যা, আমি রিক্সায় আসছি। ওকে দোস্ত। বলে আপু রিক্সা খুঁজতে চলে গেল। আপু যেতেই আমি মায়াপুকে বললাম, এই আপনি আপুকে উস্কাইছেন তাই না? ঠিক ধরেছ আমার কিউট বাবুটা। বলে সে আমার গাল টানতে লাগলো। গাল ছাড়েন, আপু দেখবে। দিতেছি, এত রাগ করতে হবে না। বাইকে চুপচাপ ওঠেন, আর মাঝখানে 1 হাত দূরত্ব বজায় রাখবেন। সেটা আমার ব্যাপার, তুমি চুপচাপ সোজা তাকিয়ে বাইক চালাও। বলে মায়াপু বাইকে উঠে পড়ল। তারপর আমি উঠলাম, বাইক স্টার্ট দিলাম। কিন্তু এ কি, মায়াপু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। প্লিজ দূরে বসেন, মাঝখানে একটু ফাঁকা রাখেন, না হলে যদি কেউ দেখে কি মনে করবে বলুন তো। মায়াপু একটু মুখ টিপে এসে উত্তর দিল, দেখলে আমার কি, আমার বাবুটারে আমি ধরে আছি। দেখেন মজা করবেন না, সত্যি বলতেছি ফাঁকা রাখেন। আমি যতই বলছি আর উনি ততই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তারপর প্রথমে কাঁধ শুয়ে থাকলো, আবার পিঠে আলতো করে ভর দিল। এটা কি করছেন? কিছু না বাবু, আজকে সুযোগ পাইছি। আর এত জোরে চালাচ্ছ কেন? আমার ভয় লাগছে। আমি সোজা সামনে তাকিয়ে বললাম, ভয় পাওয়ার কিছুই নেই, ভালো করে পিছনে ধরেন। কিন্তু উনি আমার কথায় কর্ণপাতই করলেন না। হঠাৎ করে মায়াপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার বুকের সাথে ওর বুক চাপ পড়ল। কোমরে হাত দিয়ে আরও জোরে কাছে টেনে নিল। আমি থমকে গেলাম। মনে হলো বাইকের শব্দ থেমে গেছে, শুধু বুকের ভেতর ধরপড় শব্দ হচ্ছে। আপু এইভাবে দৌড়েন না প্লিজ। মায়াপু মুখটা কানে নিয়ে ফিসফিস করে বলল, যত মানা করবে আমি তত জড়িয়ে ধরবো। এখন চালাও না বাবুটা। আমি গভীর নিঃশ্বাস নিচ্ছিলাম। বুঝে গেলাম আর মানা করে লাভ নেই। হাত শক্ত করে হ্যান্ডেল ধরে বাইক চালাতে লাগলাম। অবশ্য আমারও ভালো লাগছিল, কিন্তু মনে হচ্ছিল বাইক না, যেন আমি স্বপ্নের আকাশে উঠছি। মায়াপু আরও জোরে চেপে ধরল। বাতাসের চুলগুলো আমার গালে লাগছিল। শরীরের প্রতিটা লোম কেঁপে উঠছিল। এত কাছে কেউ কোনোদিন আসেনি। কিছুক্ষণ পর আমরা মার্কেটে পৌঁছে গেলাম। বাইক থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে আছি। মায়াপু আমার কাছে এসে আমার হাতের মধ্যে হাত দিয়ে কাঁধে মাথা রাখলো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এগুলো কি করছেন আপু? সবাই দেখছে, আর একটু পরে আপু আসবে, দেখলে কি হবে? ছাড়েন আমাকে। কি? আবার আপু? আচ্ছা আপু বললাম না, তবুও ছাড়েন। এরকম করো কেন? একটু হাতে তো ধরেছি। এখন ধরতে হবে না, ছাড়েন এখন। তারপর আমি জোর করে মায়াপুর থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। একটু পর রিক্সা আপু চলে আসলো। তারপর সবাই মিলে শপিং মলে ঢুকলাম। ঢোকার পর আপুকে বললাম, আপু তোমাদের কি কেনাকাটা করা লাগবে করো, আমি আশেপাশে আছি, হয়ে গেলে ফোন দিও। আচ্ছা, বেশি দূর যাস না। ওকে। বলে আমি সেখান থেকে একটু সাইডে এলাম। আশেপাশের দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। দোকান আমার একটা জিনিস পছন্দ হলো, তাই সেটা কিনেও নিলাম। প্রায় আধ ঘন্টা ঘোরাঘুরি করার পর আপু ফোন দিয়ে বলল, কই তুই? এখানে আছি। ঠিক আছে, চলে আয়, আমাদের কেনাকাটা শেষ। ওকে। বলে আমি 5 মিনিটের মধ্যে আপুর কাছে পৌঁছে গেলাম। যেতেই মায়া আপু বলল, জান্নাত, চল না, খুব ক্ষুধা লাগছে। আগে কিছু খাবো, তারপর বাসায় যাব। ওকে চল, আমারও ক্ষুধা লাগছে, আয় ভাই। আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আপু আর মায়া আপু মুখোমুখি বসলো। আমি বসলাম আপুর পাশে। আপু মেনু দেখতে দেখতে বলল, ভাই, তোর কি লাগবে বল? তোমরা যা খাবো আমিও তাই খাবো।
মায়াপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। আপু সেটা খেয়াল করে বলল, কি ব্যাপার, তোরা একে অপরের দিকে তাকিয়ে হাসছিস কেন? কিছু হচ্ছে নাকি? আমি আর মায়াপু একসাথে বললাম, কই না তো। কই না তো। ওকে ফাইন, এবার মেনু দেখ, আমি অর্ডার দিচ্ছি। আমি মেনু কার্ড নাড়াচাড়া করছিলাম। হঠাৎ মায়াপু ওর পা দিয়ে আমার পা স্পর্শ করলো। আমি চমকে উঠলাম, কিছু বললাম না। ও আস্তে আস্তে ওর পা আমার পায়ের উপর দিয়ে উপরের দিকে দৌড়ছে। আমি পা সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ও আরো শক্ত করে ধরে রাখলো। আমার সারা শরীর শিউরে উঠলো। আপু কিছু টের পাচ্ছে না, কারণ ও তখন মেনু কার্ড দেখতে ব্যস্ত। আমি মায়ের দিকে তাকালাম। ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চুপ থাকতে ইশারা করলো। তারপর আস্তে আস্তে পায়ের আঙ্গুল দিয়ে আমার পায়ের ওপর আলতোভাবে সুরসুরি দিতে লাগলো। আমি ভেতরে ভেতরে হাসলাম, তবুও কিছু বললাম না। ও তারপর পা নামিয়ে নিল। আমি ওই স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু ও আবার পা দিয়ে আমার পায়ের গোড়ালিতে আলতো চাপ দিল। আমি এবার ওর দিকে তাকালাম। ও মুচকি এসে চোখে ইশারা করলো। আমি বুঝলাম ও আমাকে বলতে চাইছে আমাকে দেখো। আমি ওর দিকে তাকালাম। ও আস্তে আস্তে ওর পা আমার পায়ের উপর তুললো। আমি এবার চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। ও হাসছে। আমি পা সরাতে পারছিলাম না, কারণ আপু তখন আমাদের দিকে তাকাচ্ছিল। তখন আপু বলল, কি ব্যাপার, তোরা চুপচাপ কেন? কিছু বল। কিছু না আপু, মেনু দেখছি। মায়া আপু হাসতে হাসতে বলল। হ্যাঁ জান্নাত, মেনু দেখছিলাম। তারপর মায়া আপু মেনু রেখে দিয়ে বলল, জান্নাত চল না, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমাকে একটা আইসক্রিম এনে দিবি? আরে এখন কেন, আগে খাবার আসুক তারপর। না জান্নাত, আমার এখনই আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি আসছি। এই বলে আপু আইসক্রিম আনতে গেল। মায়া আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এগুলো কি করছেন? আপু দেখলে কি হবে? কিচ্ছু হবে না, সে দেখুক বা না দেখুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার হয়তো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আহা, এত চিন্তা করছো কেন? আমি তো আছি। এই বলে আবার আমার হাত ধরলো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু শক্ত করে ধরে রাখলো। আমার হার্টবিট বেড়ে গেল। আপু আসার আগে তাড়াতাড়ি হাতটা ছাড়িয়ে নিলাম। একটু পর আপু চলে আসলো। আমরা খাওয়া দাওয়া করে নিলাম। বিল অবশ্য মায়াপু জোরাজুরি করে দিয়েছে। তারপর মায়াপুর থেকে বিদায় নিয়ে আমি আর আপু বাসায় চলে আসলাম। সন্ধ্যায় আপু আর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে চা খাচ্ছিলাম। আমি তখনও মায়াপুর কথা ভাবছিলাম। তার স্পর্শ, তার ইশারা, সব আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল। এমন সময় আপু বলল, কি রে, আজ খুব চুপচাপ কেন? কই না তো, এমনিতে টায়ার্ড লাগছে। হ্যাঁ, আজ অনেক ঘোরাঘুরি হয়েছে। আপু আর কোনো কথা বলল না। আমরা দুজনেই চুপচাপ বসে চা শেষ করলাম। আমি রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই মায়াপুর মুখটা ভেসে উঠছিল। তার স্পর্শের শিহরণ এখনও যেন আমার পায়ে আর হাতে লেগে আছে। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল। দেখি মায়াপুর ফোন। আমি একটু অবাক হলাম, এত তাড়াতাড়ি আবার কেন ফোন দিল? আপু তখন পাশের রুমে ছিল, তাই আমি নিশ্চিন্তে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কি ব্যাপার, ফোন ধরতেই এত দেরি কেন? কিছু না, ও রুমে ছিলাম, ফোন সাইলেন্ট করেছিল। ও আচ্ছা, কি করছো এখন? কিছু না, শুয়ে আছি। আমি জানি তুমি আমার কথাই ভাবছো। আপনার কথা ভাবতে আমার বয়ে গেছে। তাহলে এখন থেকে শুধু আমার কথাই ভাববা। কেন ভাববো আপনার কথা? কারণ এখন থেকে আমিই তোমার জীবনের সব। তুমি আমার পিচ্ছি জামাই, আর আমি তোমার সিনিয়র বউ। প্লিজ এগুলো বললেন না। আপু জানতে পারলে বাসায় বলে দেবে। আর মানুষ কি বলবে? আমি তো আপনার ছোট্ট। মানুষের কথায় আমার কিছুই যায় আসে না। কিন্তু আমার আসে। কিছুই হবে না আমার কিউট বাবুটা, আমি আছি না তোমার পাশে। আমাকে বাবু বাবু বলবেন না তো, আমি বাবু না। তুমি তো আমার বাবুই, সত্যি করে বলো তো, আমার কথা কি ভালো লাগে না? এ কি বলছেন আপনি? আপনি তো আমার বোনের বান্ধবী। আর তাছাড়া আর তাছাড়া কি, আমি দেখতে সুন্দর না? আমার হাসিটা তোমার ভালো লাগে না? এইসব কি বলছেন? এসব কি বলার মতো কথা? আমার পিচ্ছি জামাইটা কত লাজুক, কিন্তু তোমার ওই লাজুকতাটাই তো আমার ভালো লাগে। প্লিজ আপু এমন করেন না। আমি আপনার থেকে অনেক ছোট। আবার আপু? আচ্ছা আপু না, তবু আমি আপনার থেকে ছোট। আরে বাবা, তাতে কি হয়েছে? প্রেম কি বয়স দিয়ে হয় নাকি? আমার এই পিচ্ছি জামাইকে আমি মনে মনে অনেক আগেই ভালোবেসে ফেলেছি। তুমি আমার আর আমি তোমার, শুধু এখন সবার সামনে স্বীকৃতি বাকি। ধুর। উফ, এত মিষ্টি করে ধুর বললে তো আরো বেশি করে বলতে ইচ্ছে করে। এই যে আমার কিউট বাবুটা এখন থেকে শুধু আমাকে নিয়েই ভাববে, আর রাতের বেলা তোমার স্বপ্নেও আমি আসবো, দেখে নিও।
দূর আর কথাই বলবো না আপনার সাথে। ওরে বাবা, আমার পিচ্চি জামাইটা রাগ করেছে? রাগ করলে তো তোমাকে আরো বেশি মিষ্টি লাগে। আমার সোনা বাবু, রাগ করো না। আমি রাখি, আমার ঘুম পাচ্ছে। ওকে বাবুটা, ঘুমাও। আর আমাকে এই স্বপ্নে দেখো। আমি আর কিছু বললাম না, ফোন কেটে দিলাম। সেদিন একটা মজা করতে গিয়ে পড়েছি বিপদে। তারপর ফোন রেখে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো, চোখ মিলে আমি তো হা হয়ে গেলাম, কারণ চোখ মিলে দেখি মায়া আপু আমার সামনে। আমার গাল থেকে তার ঠোঁটের দূরত্ব মাত্র 1 ইঞ্চি। আমি চোখ বড় বড় করা অবস্থায়, কি করছেন আপনি? তখনই মায়া আপু আমার দিকে লজ্জা নিয়ে তাকালো। তারপর কি যেন একটা ভাবলো, ভেবে আবার নির্লজ্জের মতো উত্তর দিল, যখন ঠোঁট নিয়ে গেছি আর ধরা পড়েই গেছি, তখন কিস করেই যাই। বলে আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সরাসরি তার ঠোঁট আমার গালে চুম্বকের মতো বসিয়ে দিল। আমি তো হয়ে আছি, শরীর আমার পাথর হয়ে গেছে। আমি শুধু ভাবছি কেউ না আবার দেখে ফেলে। 2 মিনিট এভাবেই কেটে গেল, কিন্তু মায়াপু কিছুতে আমার গাল ছাড়ছে না। আমি একরকম জোর করে মায়াপুকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। তারপর বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে অন্য ছেড়ে চলে গেলাম। এগুলো কি করছেন? কেউ যদি দেখে ফেলতো, আজ আমার খবর করে দিত। কেউ দেখতো না, কারণ সবাই নিচে। আমি দেখে এসেছি। বাই দ্য ওয়ে, আপনি এত সকালে আমাদের বাড়িতে কি করছেন? কেন, আমার বান্ধবীর বাড়িতে আসতে পারি না? অবশ্যই আসতে পারেন, কিন্তু আপনি আমার রুমে এসেছেন কেন? আমার জামাইকে দেখতে এসেছি, একটু আদর দিতে এসেছি। আর আমার রুম করছো কেন বাবু? কিছুদিন পর তো এটা আমারও রুম হয়ে যাবে। আপনার জামাইকে দেখা শেষ? তাহলে এখন যান, আমি এখন ফ্রেশ হব। আর সবাই কি ভাববে? আমিও একটু ফ্রেশ হওয়া দেখি। এই আপনার লজ্জা শরম নেই? যান তো। বলে আমি জোর করে ওকে বের করে দিলাম। তারপর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আপু, আব্বু, আম্মু আর মায়াপু আর আরও 2জন আঙ্কেল আন্টি গল্প করছে। মনে তো হচ্ছে মায়াপুর বাবা মা। আমাকে দেখে আম্মু বলল, আয় বস। আমি কি আম্মুর পাশে চুপচাপ বসে পড়লাম। তারপর আম্মু বলল, এই হলো মায়া, তোর আপুর বান্ধবী, আর পাশে ওর বাবা মা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আর আমি তো মায়াপুকে চিনি, কলেজে দেখেছি। ও আচ্ছা। তো ভাই সাহেব, এত সকালে এসে আমাদের ডিস্টার্ব করার কারণটা তাহলে বলি। কি বলেন ভাইজান, ডিস্টার্ব হবে কেন? এবার কিন্তু আমাদের লজ্জায় ফেলছেন। আর না, আসলে কালকে আমার মেয়ের জন্মদিন, তাই আপনাদের পুরো ফ্যামিলির দাওয়াত। রাতে কেক কাটা হবে, আপনারা যদি যেতেন খুব খুশি হতাম। ওকে ভাইজান, আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। ওকে ভাইজান, তাহলে আমরা আসি। আঙ্কেল, মায়া এখানে থাকুক, বিকালে রেখে আসবো। কিরে মা, থাকবি? মায়াপু একটা মুচকি হাসিতে আমার দিকে তাকালো। তারপর বলল, হ্যাঁ আব্বু, থাকবো। কাম সারছে, আজ আমার উপর রোমান্টিক অত্যাচার চালাবে। তারপর আবার আঙ্কেল বলল, ওকে তাহলে বিকেলে নিতে আসবো। নিতে আসতে হবে না, আমি যেতে পারবো। ওকে, আমরা তাহলে আসি। ভাইজান, খাওয়া দাওয়া করে যান। শুক্রিয়া ভাই সাহেব, তবে আমার দাওয়াত পৌঁছতে হবে, তাই যেতেই হবে। বলে আমরা সবাই আঙ্কেল আন্টিকে বিদায় দিলাম। তখন আব্বু বলল, এসো সবাই, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। বলেই সবাই খাবার টেবিলে চলে এলাম। কিন্তু মায়াপু আশেপাশে না তাকিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে আমার পাশের টেবিলে বসে পড়ল। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি শরমে মাথা নিচু করে রইলাম। তারপর খাওয়া শুরু করে দিলাম। একটু পর টেবিলে সবাই যখন খেতে ব্যস্ত, তখন আমি চুপচাপ মাথা নিচু করে ভাত মেখে খাচ্ছি। হঠাৎ অনুভব করলাম আমার হাতের পাশ দিয়ে কারো আঙ্গুল ছুঁয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে তাকাতেই দেখি মায়াপু একদম নির্লজ্জের মতো আমার হাতটা আড়ালে ধরে রেখেছে। আমি চোখ বড় করে তার দিকে তাকিয়ে বললাম, এ কি করছেন? সবাই দেখছে? মায়াপু হাসি মুখে ফিসফিস করে বলল, কেউ দেখবে না বাবু, সবাই খেতে ব্যস্ত, তুমিও খাও, আমি তোমাকে খাইয়ে দেব। বলে 1 লোকমা ভাত নিয়ে মায়াপু তার হাত আমার মুখের দিকে বাড়িয়ে দিল। আমি তো ভয়ে পুরাই ঘেমে গেছি। ভয়ের কারণে হঠাৎ একটু জোরে মুখ থেকে বের হয়ে গেল, না। আমার কথা শুনে সবাই খাওয়া ছেড়ে আমার দিকে তাকালো। আর সাথে সাথে মায়াপু হাতটা নামিয়ে নিল। আর আম্মু আমাকে বলল, কিরে, এমন চিৎকার দিয়ে না বললি কেন? কি না? কই কিছু না তো। থেকে থেকে তোর যে কি হয়, চুপচাপ খা। ওকে আম্মু। বলে নিচে হলাম। কিছুক্ষণ পর মায়াপুর দিকে আর চোখে তাকালাম। দেখলাম সে মুচকি হাসছে। আমাকে বিপদে ফেলে এখন হাসা হচ্ছে। আমি মাথা নিচু করে ভাবলাম, এই মেয়ে তো আমাকে শেষ করে দেবে একদিন। খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসলো গল্প করতে। আর আমি এই ফাঁকে দৌড়ে আমার রুমে চলে আসলাম। একটু শান্তি পাবো ভেবেছিলাম, কিন্তু ভুল ভেবেছি। 2 মিনিট পর বান্দা এসে আমার রুমে হাজির।
দরজা আস্তে করে খুলে আবার ঢুকে পড়লো মায়াপু। এই আবার চলে এলেন আমার রুমে? প্লিজ যান। এমনিতে খাবার রুমে সবাই আমাকে কী ভাবলো? মায়া হাসতে হাসতে দরজা ভেতর থেকে লক করে দিল। আমার আরও ভয় লাগতে লাগলো। কেউ কিচ্ছু ভাবেনি বাবু। আর এখন তো আমাদের প্রাইভেট টাইম বাবুটা। প্রাইভেট টাইম মানে? আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। মায়াপু আমার দিকে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বলল, পাগল হয়েছি, কিন্তু শুধু তোমার জন্য। বলে হঠাৎ আমার কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রইল। আমার বুকের ভিতর ধরপড় করে উঠছে। আমি একরকম জোর করেই সরালাম। আপনি এভাবে কথা বলবেন না, কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে। মায়াপুর ঠোঁটে দুষ্ট হাসি নিয়ে বলল, সর্বনাশ সুখ, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে হঠাৎ আমার গালে আবার চুমু খেলো। আমি তো চমকে উঠলাম। আবার শুরু করলেন, তুমি তো একদম মিষ্টি বাবুটা, চুমু না খেলে মন ভরে না। আমি রাগ দেখানোর চেষ্টা করে পারছি না। শরীর কেমন কাঁপছিল, ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। ঠিক তখনই বাইরে থেকে আপুর ডাক শোনা গেল। মায়া, কোথায় তুই? আমি আপুর কথা শুনে চমকে উঠলাম। আপু তো আমার রুমের দিকে আসছে, তাই আমি মায়াপুকে নিজের থেকে সারিয়ে নিয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিলাম, যাতে আপু সন্দেহ না করে। দরজা খুলতেই একটু পর আপু আমার রুমে ঢুকলো আর মায়াপুকে দেখতে পেল। তখন আপু মায়াপুকে বলল, কি রে, তুই আমার ভাইয়ের রুমে কি করিস? আমি তো তোকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। আমি তো ভয় একবার আপুর দিকে আরেকবার মায়াপুর দিকে তাকাচ্ছি, কিন্তু মায়াপু বরাবরের মধ্যেই মাথা ঠান্ডা রেখে হাসি মুখে উত্তর দিল, আরে তেমন কিছু না, তোদের বাড়ি ঘুরে দেখছিলাম, তাই তোর ভাইয়ের রুমেও ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোর ভাইকে বলছিলাম রুমটা অনেক সুন্দর। ও আচ্ছা, আর দেখতে হবে না, চল আমার রুমে। চল। বলে আপু চলে গেল। আর মায়াপু যাওয়ার সময় ফিস ফিস করে বলে গেল, কিস করতে চাইলাম কিন্তু হলো না, সমস্যা নেই, জন্মদিনে সুদে আসলে তুলে নিব। বলে একটা চোখ টিপি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, কাম সারছে। জন্মদিনে যাওয়াই তো রিক্স। এখন না গেলেও মায়াপু তুমুল কাণ্ড বাঁধিয়ে দেবে। এই কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পারছি, তাকে চিনেও গেছি। যাই হোক, পরে চিন্তা পড়ে, এখন তো বেঁচে গেছি। বলে আমি বিছানায় গাইলে দিলাম। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ টিকলো না। হঠাৎ করে মোবাইলটা কেঁপে উঠলো। স্ক্রিনের দিকে তাকাতে দেখি মায়াপুর মেসেজ। জন্মদিনে সুদে আসলে চুমনে ওর হুমকিটা এখনও মাথায় ঘুরছে। ভয়ে ভয়ে মেসেজটা ওপেন করলাম। মেসেজে লেখা, কালকে সারপ্রাইজ আছে, রেডি থেকো। আমার বুক ধরপড় করা শুরু করলো। এই মেয়েটার মনে কী আছে কে জানে। আমি কোনো উত্তর দিলাম না, কারণ জানি উত্তর দিলে আরও হাজারটা প্রশ্ন করবে। দুপুরে খাওয়া শেষ করে আমি সবাই বসে অনেকক্ষণ টিভি দেখলাম। একটু পর আপু আর মায়াপু আসলো, কিন্তু অনেক চুপচাপ আর মন খারাপ করে আছে। আমি ভেবেছিলাম মায়াপুর পাগলামো বুঝি শেষ হয়েছে। মায়াপুর এরকম থাকা দেখে আব্বু জিজ্ঞাসা করে ফেললো, কিরে মা, তোর কি মন খারাপ? এমন মন মরা হয়ে আছিস কেন? আসলে আঙ্কেল, আমার বাড়ি যেতে এত দূরে একা একা আমার ভয় করছে, তার মধ্যে আবার সন্ধ্যা হয়ে আসছে। মায়াপুর কথা শুনে আমার বুকটা ধূপ করে উঠল। আমি জানি এই মেয়েটা আমাকে বিপদে ফেলবে, কিছুতে একটা ছক কষছে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। একা একটা মেয়ে সন্ধ্যার সময় যাওয়া ঠিক হবে না। তাহলে তুই এক কাজ কর, রাগিব তোকে বাইকে করে দিয়ে আসুক। মায়াপু খুশিতে বলে উঠল, ঠিক আছে আঙ্কেল, আপনি যা বলবেন। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। মায়াপু চালাকির সাথে তার পরিকল্পনা কার্যকর করলো। এতক্ষণ মন খারাপের কারণ জানতে পারলাম, আর আব্বু তার ফাঁদে ফা দিল। তারপর আমি বললাম, আব্বু আমি কেন? ও তো একা যেতে পারে। ও একটা মেয়ে, কেমনে যাবে? তুই যাবি ওর সাথে, ব্যাস, এটাই শেষ কথা। বলে আব্বু আমার দিকে তাকে চোখ বড় বড় করলো। এমনিতে আমি আব্বুকে ভয় পাই, তার চোখ বড় বড় করতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। তারপর মাথা নিচু করে বললাম, ওকে আব্বু। তারপর রেডি হয়ে বাইক নিয়ে আমি আর মায়াপু রওনা দিলাম। সন্ধ্যার রাস্তা, তা একদম ফাঁকা। মায়াপু আমার পেছনে বসে আছে, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। একদম চুপচাপ হয়ে আছেন কেন? কথা বললে রোমান্স করব কিভাবে? রোমান্স? বাইকে আবার রোমান্স কই থেকে আসলো? মায়াপু আমার কথায় কোনো কান দিল না। হঠাৎ সে আমার কোমর জড়িয়ে ধরলো। এইবার রোমান্স শুরু করি। এই কি করছেন? কেউ দেখলে কি ভাববে? তুমি কি ভাবো সেটা বলো। আমি কি ভাবি সেটা আপনার জানার দরকার নেই। ছেড়ে দিয়ে চুপচাপ বসেন আর আমাকে বাইক চালাতে দেন। তুমি চালাও, কে মানা করছে? কিন্তু আমার কাজ আমাকে করতে দাও। আপনার কি কাজ শুনি? কেন? তোমাকে ভালোবাসার কাজ। আমি এর কোনো কথা না বলে আরও জোরে বাইক চালাতে লাগলাম। মায়াপু আমার কোমর আর শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ সে আমার ঘাড়ের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আই লাভ ইউ, আমার পিচ্ছি কিউট বাবুটা। মায়ের কথায় আমার শরীর কেঁপে উঠল। আমি বাইকের গতি আরও বাড়িয়ে দিলাম, কিন্তু মায়াপু
আমার সাথে এমনভাবে জড়িয়ে থাকলো যে আমার মনে হলো আমি আর একা নেই। আমরা মায়াপুর বাসার কাছাকাছি চলে এসেছি। মায়াপু বাইক থেকে নামলো, তারপর বলল, কাল আমার জন্মদিনে তোমার অপেক্ষায় থাকবো। বাই। বলে মায়াপু আমার গালটা তার হাত দিয়ে ছুঁয়ে আলতো করে একটা কিস দিয়ে বাসার ভেতর ঢুকে গেল। আমি এখন কিছুই বললাম না। তারপর আমি বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আসতে রাত হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে আর কিছু না করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম ভাঙলো আপুর ডাকে। এই রাকিব, হুম। ওঠ। এত সকালে আমি উঠতে পারবো না। সকাল নেই স্যার, 9টা বেজে গেছে। আজকে তো কলেজে যাব না, তাই একটু ঘুমায় না প্লিজ। না, তুই এক্ষুনি উঠবি। কেন? ভুলে গেলি আজ মায়ের জন্মদিন, ওর জন্য গিফট কিনতে যাব, চল। তো তোমার বান্ধবী তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে বাবা, আমি একা গেলে কি ভালো লাগবে? তাছাড়া তুই না থাকলে গিফট পছন্দ করতে পারবো না। আমি যেতে পারবো না। বেশি কথা বলবি না, চুপচাপ উঠে আয়। আমি আর কথা বাড়ালাম না। বুঝলাম আপুর এই জেদের কাছে হেরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠলাম। ফ্রেশ হয়ে তৈরি হতেই আপু তাড়া দিতে লাগলো। তারপর বাইক নিয়ে আমরা প্রথমে গেলাম একটা শপিং মলে। আপু বলল মায়ের জন্য একটা সুন্দর ড্রেস কিনবে। ড্রেসের দোকানে গিয়ে আপু আমাকে বিভিন্ন ড্রেস দেখে জিজ্ঞাসা করতে লাগলো, এটা কেমন? মায়েকে মানাবে না? আমি শুধু মাথা নাড়লাম। শেষ পর্যন্ত আপু নিজে একটা লাল রঙের ড্রেস পছন্দ করলো। ড্রেসটা হাতে নিয়ে বলল, এটা বলে মায়েকে খুব সুন্দর দেখাবে, তাই না? আমি শুধু একটা শুকনো হাসি দিলাম। আপু আমার মনের অবস্থা বুঝতে পারলো কিনা জানি না, কিন্তু সে খুব খুশি। এরপর আমরা গেলাম একটা জুয়েলারি শপে। আপু মায়ের জন্য একটা ব্রেসলেট কিনতে চাইলো। সেখানেও সে একই অবস্থা। আপু আমাকে জিজ্ঞাসা করলো, কোনটা ভালো হবে বলতো? তুমিই ভালো জানো। আপু আমার দিকে একটু চোখ গরম করে তাকালো। তারপর একটা হালকা ডিজাইনের ব্রেসলেট পছন্দ করলো। সব কেনা শেষে আমরা বাসায় চলে আসলাম। বিকেলে সবাই মিলে মায়াপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে অবশ্য সন্ধ্যা লেগে গেল। আমি একটা নীল পাঞ্জাবি পরেছি আর আপু শাড়ি। আপু আর আম্মু মায়াপুদের বাসার ভিতরে চলে গেল, আর আমি গাড়ি পার্ক করে বাসার ভিতরে অগ্রসর হলাম। হার্টবিট এখনো তো জোরে চলছে কেন জানি না। বাসাটা খুব সুন্দর, লাইটিং করে সাজিয়েছে। একটিবার আমিও ভেতরে প্রবেশ করলাম। সারা বাড়ি জুড়ে আত্মীয় স্বজন গিজ গিজ করছে, বাচ্চারা ছোটাছুটি করছে। আমি কোনায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। কিন্তু আমার চোখ জোড়া কেন জানি কাউকে খুঁজতে লাগলো, আর সেটা হলো মায়াপু। যার জন্মদিন তারই কোনো পাত্তা নেই, হয়তো রেডি হচ্ছে। এদিকে মায়াপুর রুমে আপু গেছে। আপু মায়াপুকে দেখে বলল, হ্যাপি বার্থডে বান্ধবী। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ আসেনি? সবাই আসছে। তোর ভাই? আসছে বাপ। আমার গিফট কোথায়? তারপর আপু সকালের কেনা জিনিসগুলো মায়াপুকে দিল। ওগুলো মায়াপু নিয়ে আপুকে বলল, খুব সুন্দর হয়েছে। তুই কিনছিস? আমি আর ভাই। শোন, তোর কাছে আজকে আরেকটা জিনিস চাইবো, দিবি তো? আরে বল না, তুই আমার একমাত্র ও বেস্ট ফ্রেন্ড। তুই চাইবি আর আমি দিব না, তা কি হয়? বল কি চাই তোর? সত্যি দিবি তো? দিব তো, বল। তোর ভাইকে। আপু মায়াপুর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। তারপর মায়াপুকে বলল, মানে আমি তোর ভাইকে ভালোবাসি। কিন্তু মায়া, ও তো তোর থেকে প্রায় 2 বছরের ছোট। এগুলো কি বলছিস? ভালোবাসা বড় ছোট মানে না। তুই হেল্প করবি কিনা তাই বল। তাই বলে বোন হয়ে ভাইয়ের প্রেম করে দিব, তা আবার ছোট ভাই? তোর ভাই সব জানে। কিভাবে? তাহলে শোন। বলে আমি মায়াপুর সাথে সেই মজা করার ব্যাপার থেকে শুরু করে সব ঘটনা খুলে বলল। সব শুনে আপু মাথায় হাত দিয়ে বলল, বাপরে, তলে তলে এত দূর, আর আমি কিছু জানিও না। এখন আমি কি করতে হবে? তাহলে শোন। বলে মায়াপু আমার আপুর কানে কানে কি যেন বলল। চল এখন নিচে যাই, সবাই আমার জন্য অপেক্ষা করছে। ওকে চল। বলে আপু আর মায়াপু নিচে নামছে। তখন আমি নিচে বসেছিলাম। আমার চোখ যেন আপনা আপনি তাদের দিকে চলে গেল। মায়াপু আজ পরেছিল গভীর নীল রঙের একটা সালোয়ার কামিজ, তাতে রূপপলি জরির কাজ করা। সেই পোশাক তার গায়ের উজ্জ্বল শ্যামবর্ণের সঙ্গে একদম মিশে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। আর চুলগুলো একপাশে রাখা, কপালে সেই ছোট্ট কালো টিপ। সত্যি এই প্রথম মায়াপু কেমনভাবে দেখলাম। মনে মনে বললাম, ওকে এত সুন্দর লাগছে কেন? এ তো অন্য মানুষ মনে হচ্ছে। এই ড্রেসটাতে ওকে যেন ঠিক পুতুলের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে না যে সে আমার থেকে 2 বছরের বড়। আমার হার্টবিটটা একটু দ্রুত হলো। আমি ওকে দেখে ক্রাশ খেলাম। মায়াপু সিঁড়িতে নামতে নামতে এক ঝলক নিচে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার চোখ আমার চোখের ওপর স্থির হলো।
আমাদের চোখে চোখ পড়ল। আমি যে হা হয়ে তার দিকে তাকিয়েছিলাম সেটা যেন ধরা পড়ে গেল। সেই দৃষ্টি বিনিময় ছিল ক্ষণিকের, কিন্তু আমার মনে হলো সময় যেন থেমে গেছে। আমাদের মাঝে একটা নীরব সংযোগ তৈরি হলো। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিতে চাইলাম যেন আমার চুরি ধরা না পড়ে, কিন্তু চোখ নামানোর আগেই মায়াপু আমাকে একটা মিষ্টি হাসি উপহার দিল। সেই হাসিতে কোনো দুষ্টুমি ছিল না, ছিল কেবলই স্নিগ্ধতা আর মুগ্ধতা। তার হাসি দেখে আমার ঘোর যেন আরও বাড়ল। আমার গাল দুটো সামান্য গরম হয়ে উঠল। তারপর নেমে তার আব্বু আম্মুর সাথে দেখা করলো। আঙ্কেল বলল, বাহ, আমার মেয়েকে আজ রাজকন্যার মতো লাগছে। আমি তো তোমার রাজকন্যাই আব্বু। মামনি, চলো কেক কাটো। ওকে আব্বু। বলে মায়াপু কেক কাটার জন্য মঞ্চে চলে গেল। তার আশেপাশে সবাই ঘিরে নিল, সাথে আব্বু আম্মু ওনাদের মধ্যে আছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। তারপর কেকও কাটা হলো, সবাইকে খাওয়ানো হলো। মায়াপু উপরে চলে গেল। আমি সোফায় এক কোণে বসে আছি। হঠাৎ আমার পাশে আপু আসলো, তারপর বসেই বলল, কি রে, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? সবাই কত আনন্দ মজা করছে। এমনিতেই। মায়ে তোকে ছাদে ডাকছে, উপরে যা। তোমার বান্ধবী আমাকে কেন ডাকবে? আমি যাব না। থাকার ঢং করিস না, আমি সব জানি। আমি আপুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি জানো তুমি আপু? তোর মায়াকে SMS করা থেকে শুরু করে সব জানি। বিশ্বাস করো আপু, তখন আমি তোমার বান্ধবীকে চিনতাম না। আর সেদিন আমি মজা করেছিলাম, সেটা তোমার বান্ধবীকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে বুঝতেইছে না। আমি সব জানি, কিন্তু তুই মজা করলো ও তোকে সত্যি ভালোবাসে। আরও ভালো মেয়ে আমার সাথে থাকে, তাই আমি ওকে ভালোই চিনি। তুই উপরে যা, মায়া তোর জন্য অপেক্ষা করছে। আমি আপুর কথায় চুপচাপ সেখান থেকে উঠে এলাম। নিজের অজান্তেই পা দুটো যেন সাথে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগোলো। ধুকপুক করছে মনটা, দ্বিধা আর উত্তেজনা দুটোই কাজ করছে ভেতরে। এক তো মায়াপু আমার সিনিয়র, তার উপর আবার তিনি আমার আপুর বান্ধবী। সব মিলে পরিস্থিতি কেমন যেন একটা গোলমেলে। ছাদে গিয়ে দেখি পরিবেশটা পুরো অন্যরকম। ছাদের কোনায় হালকা ডিম লাইটের আলো জ্বলছে, যেন জোনাকের আলো। মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল, তাতে দুটো চেয়ার পাতা। টেবিলের উপর একটা সাধারণ চকলেট কেক আর দুটো পানীয় গ্লাস। চারপাশে সাদা আর নীল রঙের বেলুন। আর সেই আলো আধারিতে নীল সালোয়ার কামিজ পরা মায়াপু দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হলো সত্যি যেন কোনো স্বপ্নে এসে পড়েছি। তিনি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। আমাকে দেখে বলল, এতক্ষণ পর তোমার আসার সময় হলো? আপনি আপনি এত কিছু কেন করেছেন? মায়াপু খুব শান্ত ও গভীরভাবে বলল, কেন করেছি সেটা কি তুমি জানো না? আমি কোনো উত্তর দিতে পারলাম না, মাথা নিচু করে ফেললাম। মায়াপু টেবিলের দিকে ইশারা করে বলল, বসো। আমরা দুজন বসলাম। মায়াপু পানীয়ের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিলেন। এরপর টেবিলের উপর রাখা সেই ছোট চকলেট কেকটার দিকে ইশারা করে বললেন, এটা শুধু আমাদের দুজনের জন্য। আজকের দিনটা আমি শুধু তোমার সাথেই ভাগ করে নিতে চাই। আমি চুপচাপ বসে আছি। পরিবেশটা এমন রোমান্টিক, যেন মনে হচ্ছে এক্ষুনি কিছু একটা বলতে হবে। মায়াপু একটু ঝুঁকে আমার চোখে চোখ রেখে বলল, তুমি কি ভাবছো আমি জানি না? কি? তুমি হয়তো ভাবছো আমি তোমার থেকে 2 বছরের বড়, আবার তোমার আপুর বান্ধবী। এটা ঠিক হচ্ছে না, তাই তো? আমার মনের কথাটা যেন হুবহু ধরে ফেলছেন তিনি। হ্যাঁ, না না মানে শোনো, ভালোবাসায় বয়স কোনো বাধা নয়, সেটা তুমিই আমায় শিখিয়েছিলে। যখন মজা করতে গিয়ে মেসেজ করেছিলে তখন আমি কিন্তু রাগ করেছিলাম, কিন্তু তুমি আমায় শিখিয়েছো একজন মানুষকে দূর থেকেও কতটা ভালোবাসা যায়। তারপর কলেজ যখন জানতে পারলাম তুমি আমার বান্ধবীর ভাই, ঠিক তখনই তুমি না চাইলেও সেই মুহূর্তে আমার হৃদয় পথে তোমার নাম লেখা হয়ে গিয়েছিল রাকিব। তারপর টেবিল থেকে ছোট কেকের টুকরো কেটে আমার দিকে এগিয়ে দিলেন। তারপর সেই কেকটা হাতে নিয়ে আমার দিকে তাকালেন। তার চোখে ছিল একরাশ গভীর আবেগ। নাও, আগে মিষ্টি মুখ করো। বলেই মায়াপু কেকের টুকরোটা আমার মুখের কাছে ধরলেন। আমি কেকটা নিলাম। তিনি হাসলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। একটা নরম আলো এসে পড়ছে তার মুখে। পকেট থেকে ছোট্ট লাল মখমলের বক্স বের করলেন। মায়াপু বক্সটা খুলে ধরলেন। ভেতরে একটা সাধারণ রূপালি রিং। তারপর বলল, আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা আজ তোমার সামনে বলতে চাই। আমি কোনো মজা করছি না, নাটক করছি না। আমি তোমায় ভালোবাসি রাকিব। আমায় তোমার জীবনে জায়গা দেবে? সারা জীবনের জন্য আমার এই হাতটা ধরবে? সারা জীবন আমার সঙ্গে থাকবে? পুরো সাদ নীরব, শুধু আমাদের দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। মাথাটা নিচু করলাম। মায়াপু, তুমি আমার আপুর বান্ধবী। তুমি আমার থেকে 2 বছরের বড়। এটা ঠিক হবে না। প্লিজ
এই সম্পর্কটা অন্যরকমভাবে দেখো না, আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আমার কথা শুনে মায়াপুর মুখটা ধীরে ধীরে ফ্যাকাশ হয়ে গেল। তার চোখে যেন একরাশ মেঘ জমতে শুরু করলো। বক্সটা হাত থেকে নামিয়ে রেখে তিনি একটু গম্ভীর শ্বাস নিলেন আর বললেন, আমি জানতাম তুমি এটা বলবে, কিন্তু আমিও নাছর বান্দা। তুমি আমায় না বলতে পারো, কিন্তু আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। বলেই সে হঠাৎ দূরে গিয়ে ছাদে রেলিংয়ের দিকে গেলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি রেলিংয়ের উপর উঠে দাঁড়ালেন। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, মায়াপু, এটা কি করছো? নেমে এসো এক্ষুনি। তুমি যদি আমার ভালোবাসাকে গ্রহণ না করো তবে এই মুহূর্তে এখান থেকে ঝাঁপ দেব। আমি তোমার ভালোবাসা না পেলে বাঁচতে চাই না। আমি জানি এটা পাগলামি, কিন্তু তোমার জন্য এই পাগলামিটাও আমার কাছে সত্য। আমি হতভঙ্গ হয়ে গেলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্লিজ মায়াপু, নিচে নামো, এসব বলো না। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? বলো তুমি আমায় গ্রহণ করবে, না হলে আমি নামবো না। আমি দৌড়ে তার কাছে গেলাম, তার হাত ধরে চিৎকার করলাম, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, তুমি নিচে নামো। মায়াপু খুশি হলেন। তারপর রেলিং থেকে নেমে এলেন। এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার বুক ধরপড় করছে। মায়াপু আমার বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, তুমি ভালোবাসতে না চাইলেও আমি তোমাকে জোর করে ভালোবাসবো। জানি, কিন্তু এমন পাগলামো আর কখনো করবে না। সে আমার থেকে সরে দাঁড়ালো, চোখ মুছে ঠোঁটে এক টুকরো বিজয়ের হাসি নিয়ে বলল, এখন তুমি আমার জামাই, তো আমার কিউট বাবুটা, আমার গিফট কই? কি চাও বলো? রিং? মায়াপু দুষ্ট হাসি দিয়ে বলল, না, রিং তো তুমি আমায় পরে দেবে। আমার এখনকার গিফট হলো একটা কিস। কি? আমি পারবো না। কি বললে? পারবে না? তাহলে আবার কিন্তু পাগলামি করব। এই না। তাহলে করো। বলে মায়াপু চোখ বন্ধ করলো। তারপর আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার চারপাশে সেই ডিম লাইটে নরম আলো, বেলুন আর মায়াপুর মিষ্টি হাসি মাখা মুখটা ছাড়া আর যেন কিছুই নেই। হৃদয়ে একই সাথে ভয়, উত্তেজনা আর অবাক্ত আনন্দ কাজ করছে। আমি ধীরে ধীরে মায়াপুর আরও কাছে গেলাম। তার চোখ বন্ধ, ঠোঁটে লেগে থাকা দুষ্ট হাসিটা যেন আরও বেশি আকর্ষণ করছে। আমি আর দেরি করলাম না, খুব ধীরে আলতো করে আমার ঠোঁট তার ঠোঁটে ছোঁয়ালাম। মায়াপু যেন আমার ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আমার মনে হলো যেন ছাদের সমস্ত বাতাস, সমস্ত আলো এসে আমাদের দুজনকে ঘিরে ধরেছে। মুহূর্তটা যেন সময়ের বাঁধ ভেঙে এক স্নিগ্ধ রোমান্টিক অনুভূতি জন্ম দিল। মায়াপুর সাথে সাথে চোখ খুললেন। আমি যখন একটু সরে এলাম তখন তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল একরাশ মিষ্টি লজ্জা। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, তড়িঘড়ি করে আমার বুকে এসে মুখ লুকালেন। তার উষ্ণ নিঃশ্বাস আর দ্রুত হৃদস্পন্দন আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। তারপর মায়াপু ফিসফিস করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার জন্মদিনের বেস্ট উপহার পেলাম। উফ! আমি আলতো করে তার পিঠে হাত রেখে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এই প্রথম আমি তার বুকে এতটা শান্তি অনুভব করলাম। তুমি তো এটাই চেয়েছিলে, আর আমি তোমার এসব পাগলামো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। মায়াপু আমার বুক থেকে মুখ তুললেন। তার চোখ তখনও লজ্জায় ছলছল করছে, কিন্তু ঠোঁটে সেই বিজয়ের হাসিটা আবারও ফিরে এসেছে। তুমি নাছরবান্দা না হলেও আমি তো বটে। আমার গিফটটা আমি বুঝিয়ে নিয়েছি। আর শোনো, তুমি যদি এমন রোমান্টিক হতে পারো তাহলে এমন পাগলামি তো করতেই পারি। এখন থেকে তুমি শুধু আমার জামাই, বুঝলা কিউট বাবু? কিন্তু এসব আর করো না প্লিজ। ওকে, এখন নিচে চলো, সবাই হয়তো অপেক্ষা করছে। তুমি একে যাও, আমি আসছি। ওকে। বলেই মায়া আবার আমার গালে একটি কিস করে নিচে চলে গেল। আমি একটু পর নিচে চলে আসলাম। নিচে আসতে মায়া আপুকে বলল, কিরে, সেটিং হলো? আমি মায়া, আমার ভালোবাসা কেমনে আদায় করে নিব সেটা আমার ভালোই জানি। কেন, কি করছিস আমার ভাইয়ের সাথে? সেটা তো জানতে হবে না, এখন থেকেই আমাকে ভাবি বলার প্র্যাকটিস করে নে। সে না হয় পরে করব। আরও এরকম অনেক গল্প করলো। সবাই অনেক খুশি, সবার মুখে হাসি। এরপর সবাই মিলে ডিনার সারলাম। প্রতি মুহূর্তে আর চোখে মায়াপু আমার দিকে তাকাচ্ছিল আর লজ্জামুখে হাসি দিচ্ছিল। খাওয়া শেষ হতে আমরা সবাই বিদায় নিলাম। বিদায়ের সময় মায়াপু দরজার কাছে এসে আমার কানে ফিসফিস করে বললেন, সাবধানে যেও, আর বাড়িতে পৌঁছে একটা টেক্সট করো কিন্তু। গুড নাইট আমার কিউট জামাইটা। আমি শুধু মাথা নেড়ে মুচকে হাসলাম। তারপর গাড়ি চালিয়ে সবাই বাড়ি ফিরলাম। বাসায় এসে আপু তার রুমে চলে গেল, আব্বু আম্মু তাদের রুমে, আর আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তখন ঘড়িতে রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। বিছানায় গায়ে দিতেই ফোনটা বেজে উঠল। আমি হাসি চাপতে চাপতে ফোনটা ধরলাম। ওই কুত্তা, তোকে কি বলেছিলাম বাসায় পৌঁছে আমাকে টেক্সট দিতে? আরে বাড়িতে সবাই ঢুকলাম, ফ্রেশ হয়ে আসতেই তোমার ফোন। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আরে সত্যি, এত চিন্তা করো না।
অবশ্যই চিন্তা করব। এখন থেকে তোমার সব চিন্তা আমার। তুমি আমার কিউট বাবু যে। আচ্ছা আচ্ছা, এখন রাখো, আমার খুব ঘুম পাচ্ছে। না, রাখা যাবে না, আরও কিছুক্ষণ কথা বলতে হবে। আবার কি কথা? তুমি কি এভাবেই কাউকে কিস করেছ? আরে না, তুমি প্রথম। ওকে, কারোর সাথে করার চিন্তা করলেও তোমাকে খুন করবো। আমি মনে মনে হাসলাম। তার এই উচ্ছ্বাস আর ছেলে মানুষই অধিকারবোধ ভীষণ মিষ্টি লাগছে। ওকে ম্যাম, যা হুকুম। আর শোনো, তুমি আমাকে মায়া আপু ডাকবে না, শুধু মায়া ডাকবে। তুমি এখন আমার কিউট হবু জামাই। ঠিক আছে ম্যাম। আর কিছু? আপাতত এটাই পালন করো। আমিও কখনো ভাবিনি যে তোমার মতো এমন পাগলিকে আমি ভালোবাসবো। কি বললে? আমি পাগলি? হ্যাঁ, আমার পাগলি। আই লাভ ইউ আমার কিউট জামাইটা। আই লাভ ইউ টু মায়া। এবার তুমি ঘুমাও, কাল সকালে কথা হবে। গুড নাইট। আর শোনো, স্বপ্নে শুধু আমাকে দেখবে। আমি হাসি আর চেপে রাখতে পারলাম না, হেসে বললাম ঠিক আছে, গুড নাইট। ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে যেন একটা রূপকথার গল্প সবে শুরু হলো। এই অনুভূতি, এই ভালোবাসা, এটা একদম নতুন। পরদিন সকালে ঘুম ভাঙতেই কেমন যেন অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। চোখ খুলেই দেখলাম ঘরের ভিতর নরম সকালের আলো এসে পড়েছে। প্রথমে যে ভাবনাটা মাথায় এলো সেটা হলো মায়ার। এখন থেকে সে শুধু আমার মায়া। ঘড়িতে দেখলাম প্রায় 8টা বাজে। বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু মনটা তখনও ফোনটার দিকে পড়ে আছে। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিলাম। দেখলাম 2টা নতুন মেসেজ, একটা রাত 12টা 34 মিনিটে, আরেকটা ঠিক সকাল 7টায়। দুটাই মায়ার। প্রথম মেসেজ, ঘুমিয়ে পড়লে টেক্সট না করে। একদম ভালো না আমার জামাইটা, তবুও গুড নাইট। স্বপ্নে শুধু আমি যেন আসি, বুঝলে, সঙ্গে একটা রাগের ইমোজি। দ্বিতীয় মেসেজ, সকাল হয়ে গেছে, তোমার কি এখনো ঘুম ভাঙেনি? জলদি উঠে ফ্রেশ হও, ব্রেকফাস্ট করো, আর আমাকে কল করো। আজকের দিনটা কেমন কাটবে সেটা তোমার মিষ্টি কণ্ঠস্বর না শুনলে শুরুই করতে পারছি না। সঙ্গে একটা ভালোবাসার ইমোজি। তার এই অধিকারবোধ আর পাগলামিগুলো দেখে আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। সত্যিই সেজন্য এক মুহূর্তে আমার জীবনের একরাশ খুশি নিয়ে এসেছে। আর দেরি না করে তাকে কল করলাম। প্রথমবার রিং হতে ফোনটা ধরলো। হ্যালো, অবশেষে নবাবের ঘুম ভাঙলো? ঘুম ভাঙতেই তোমায় কল করলাম। গুড মর্নিং। গুড মর্নিং আমার মিষ্টি জামাই। তোমার ঘুম ভাঙা কণ্ঠস্বরটাও এত মিষ্টি কেন? কারণ তুমি যে মিষ্টি তাই। আচ্ছা শোনো, একটা দরকারি কথা। বলো, কি কথা? আজকে আমরা সবাই মামার বাসায় যাচ্ছি। কেন? মামাতো ভাইয়ের আকিকার অনুষ্ঠান, তাই যেতে হবে। কোথায় এটা? শহর থেকে একটু দূরে, গ্রামে আমার মামার বাসা। কবে আসবা? জানি না, অনেকদিন পর যাচ্ছে আম্মু, হয়তো থাকবে। তোমার মামা তো বোন আছে? কেন? কিছু না, এমনি। আচ্ছা এখন রাখছি, বাই। শোনো। আমি আর কিছু না শুনে ফোন কেটে দিলাম, কারণ আপু আমার রুমে আসছে। এসে আমাকে বলল, কিরে, কার সাথে কথা বলিস? কই কারোর সাথে না তো। মিথ্যা বলা আমার একদম পছন্দ না। ওই আর কি। মায়া, হুম। শোন, বিকেলে সবাই যাচ্ছি মামার বাসায়, তুই রেডি থাকিস। ওকে আপু। আয়, নাচতে খেতে আয়। ওকে আপু, তুমি যাও, আমি আসছি, বলে আপু নিচে চলে গেল। আমি ঘর থেকে বেরিয়ে যেতে নিলে মায়ের কথা মনে পড়লো। কেন জানি মনে হচ্ছে ও একটু মন খারাপ করেছে। হয়তো আমার ফোন কেটে দেওয়া বা মামাতো বোনের কথা জিজ্ঞাসা করা নিয়ে একটু ভেবেছে। নিচে গিয়ে নাস্তা করতে বসলাম। দেখলাম আব্বু আম্মু আর আপু সবাই তৈরি হয়ে আছে। নাস্তা শেষ হতেই আম্মু তাড়াহুড়ো শুরু করে দিল। তাড়াতাড়ি সব গুছিয়ে নে, অনেক দূর যেতে হবে, রোদ ওঠার আগেই রওনা দিতে পারলে ভালো। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে নিজের ব্যাগটা গুছিয়ে নিলাম। ঠিক দুপুরের পরে আমরা রওনা দেব। শহর ছাড়তেই গাড়ির কাছ দিয়ে বাইরের দৃশ্য পাল্টে যেতে শুরু করলো। কংক্রিটের জঙ্গল সরে গিয়ে দিগন্ত জুড়ে সবুজের সমারোহ। একটা চাপ উত্তেজনা আর ভালো লাগা কাজ করছিল। দীর্ঘ 4 বছর পর মামার বাড়িতে যাচ্ছি। এতদিন যাওয়া হয়নি নানা ব্যস্ততার কারণে। যত গ্রামের দিকে যাচ্ছি তত যেন পরিবেশ আরও শান্ত আর স্নিগ্ধ হয়ে উঠছে। গাড়ি জানালা খুলে দিলাম। বাতাসে একটা মিষ্টি গন্ধ আসছে, যা শুধু গ্রামে পাওয়া যায়। সেই গন্ধের সাথে মেশা মাঠের ফসলের ঘ্রাণ। দুপাশে সারি সারি ধান ক্ষেত সবুজ গালিচার মতো বিছিয়ে আছে। কোথাও কোথাও কৃষক কাজ করছে। মাঝে মাঝে চোখ পড়ছে পুকুর, আর সেই পুকুরের ধারে বড় বড় তাল গাছ বা নারিকেল গাছ। গাছের নিচে বসে গল্প করছে গ্রামের মানুষজন। গাড়ির শব্দে চমকে উঠছে কিছু চঞ্চল পাখি। শহরের কোলাহল ছাপিয়ে এখানে শুধু প্রকৃতির নিজস্ব ছন্দ। আমার শৈশবের অনেক স্মৃতি মিশে আছে এই গ্রামে। গ্রীষ্মের ছুটিতে মামাতো ভাই বোনদের সাথে আম কোরানো, পুকুরে দাপাদাপি করে গোসল করা, এ যেন জীবন্ত হয়ে উঠল। আম্মু সামনে বসে বারবার বাইরের দৃশ্য দেখছিল আর বলছিল,
কত শান্তি এখানে, এমন খোলা বাতাস, মনে হচ্ছে যেন এখানকার প্রতিটা ধূলিকণা চেনা। আপু পেছনে বসে ছবি তুলছিল। আমি গাড়ির কাছ দিয়ে বাইরের দিকে তাকাতেই মায়াকে একটা ছোট্ট করে টেক্সট করলাম, মায়া শোনো, আমরা গ্রামে যাচ্ছি, পথে আছি, তাই কোনো ফোন হয়তো নাও লাগতে পারে, মিস ইউ। উত্তর আসার আগেই আমি ফোনটা ব্যাগে ঢুকিয়ে রাখলাম, এই মুহূর্তে প্রকৃতির সৌন্দর্য মন ভরে উপভোগ করার জন্য। প্রায় 3 ঘন্টা পর আমাদের গাড়ি গ্রামে গিয়ে থামলো। মামার বাড়ির উঠোনে গাড়ি থেকে নামতেই সেই পরিচিত মাটির দাওয়ার গন্ধ আর অতিথিয়তার উষ্ণতায় সে ছুঁয়ে গেল। উঠোনে বেশ ভিড়, 4-5টায় বাচ্চা ছোটাছুটি করছে। আমাকে দেখে আমার মামাতো ভাই রুবেল ছুটে এলো। আরে রাকিব ভাই, কেমন আছো? কখন এলে? বলে আমাকে রুবেল জড়িয়ে ধরলো। আমি বললাম, এই তো একটু আগে। কেমন আছিস তুই? ভালো আছি। বাড়ির ভিতর যেতেই মামার মামাতো বোন রিয়া দৌড়ে এলো। রিয়া দেখতে বেশ মিষ্টি, অনেকটা শান্ত স্বভাবের। মামি উষ্ণ আলিঙ্গনে আম্মুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আপা ভিতরে আসেন, কতদিন পর এলেন, সবাই আপনার কথাই বলছিল। রাকিব, জান্নাত, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মামি। রিয়া, সবাইকে ভেতরে নিয়ে আয়। চলেন ফুপ্পি। মামাতো বোন রিয়া হাসি মুখে বলল, কেমন আছো ভাইয়া? শহরে বুঝি আমাদের একদম ভুলে গেছো? আরে না, তোমাদের ভোলা যায় নাকি? তবে তোমরা তো কেউ আর শহরে যাও না। শহরে কি এমন বিশেষ কেউ আছে যার জন্য আমাদের ভুলেই যাচ্ছ? রিয়ার এই প্রশ্নে আমি সামান্য থমকে গেলাম। ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। স্পেশাল কেউ? একজন তো আছেই, যার নামটা শুধু হৃদয় পথেই থাকে, সে হলো মায়া। রিয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, ও তাই বলো, তাহলে তো ব্যাপারটা অন্যরকম। কেমন সে, তার কথা বলো। এখন নয়, পরে বলবো, ভেতরে চলো, আম্মু মামি কথা বলছে। আমি এর ভিতরে গেলাম। মামাতো ভাই বোনদের সাথে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছিল। সবাই মিলে গল্প আর খুনসুটিতে মেতে উঠলাম। সন্ধ্যা লাগলো, মামার বাড়িতে অনুষ্ঠানের বাতি জ্বলে উঠল। চারদিকে গান বাজনা, নাচ, বাচ্চাদের হই হুল্লোড়, সব মিলে এই পরিবেশে মনকে এক অন্যরকম আনন্দ এনে দিল। অন্যদিকে শহরে মায়া অস্থিরভাবে ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করছিল। আমার মেসেজটা সে দেখেছে, কিন্তু প্রায় 3 ঘন্টা কেটে গেছে। সে কয়েকবার কলও করেছে, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখাচ্ছে। মায়া মনে মনে বলল, ফোন বন্ধ কেন? পৌঁছানোর পর তো একবার কল করা উচিত ছিল, নাকি অন্য কোনো কারণে ব্যস্ত? মামাতো বোনের কথা জিজ্ঞেস করেছিলাম, তাই কি রেগে গেলে? সেই সময় ফোনটা হুট করে কেটেও দিল। তার মনে নানা রকম দুশ্চিন্তা ভিড় করতে শুরু করলো। আমার উপর অভিমানও হচ্ছিল, আবার একটা অজানা ভয় কাজ করছিল। ফোনটা বারবার দেখছিল, জান্নাতকেও ফোনে পাচ্ছিল না। শেষমেশ রাত 8টার দিকে যখন কোনো কল বা মেসেজ এলো না, মায়া আর স্থির থাকতে পারল না। সে দ্রুত তার ল্যাপটপ খুলল। একবার জান্নাত আপু তাকে মজা করে মামার বাড়ির ঠিকানা বলেছিল, একটা গ্রামের নাম আর একটা নির্দিষ্ট এলাকার কথা। মায়া সেই তথ্য কাজে লাগিয়ে অনলাইনে কিছু খোঁজ করতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর সেই নির্দিষ্ট গ্রামের ঠিকানা এবং মামার বাড়ির মোটামুটি একটা অবস্থান সে বের করে ফেলল। মায়া মনে মনে, আমি আর অপেক্ষা করতে পারছি না, দেখতেই হবে কি হচ্ছে। আর কণ্ঠস্বর না শুনে আমার ভালো লাগছে না। আর কিছু যদি না, আমি যাব, ওকে চমকে দেব। মায়ের বাবা মা জরুরি কাজে শহরের বাইরে ছিলেন, এটাই সুযোগ। সে একটা ট্যাক্সি ঠিক করলো এবং আমাকে সারপ্রাইজ দেওয়ার অজুহাতে সেই অচেনা গ্রামের দিকে রওনা হলো। রাত প্রায় 9টা। মায়া অনেক কষ্টে ট্যাক্সি থেকে নেমে আমার মামার বাড়ির কাছাকাছি পৌঁছালো। গ্রামের রাস্তা বেশ অন্ধকার, কিন্তু দূরে একটা বাড়িতে অনেক আলো আর লোকজনের আনাগোনা দেখতে পেল। এটাই হয়তো বা মামার বাড়ি হবে, সে নিশ্চিত হলো। একটু দূরে ট্যাক্সি থেকে নেমে মায়া গেটের দিকে এগিয়ে এলো। উঠোন ভর্তি লোক, সাজসজ্জা আর হালকা হাসাহাসি শব্দ। সে গেটের পাশে দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখতে শুরু করলো। তার চোখ সাথে সাথেই আমাকে খুঁজে নিল। আমি উঠোনের এক পাশে একটা সিঁড়ির কাছে দাঁড়িয়ে গল্প করছি, কিন্তু একা নয়, পাশে একজন মিষ্টি চেহারার মেয়ে। দেখেই বোঝা যাচ্ছে এটাই সে মামাতো বোন রিয়া। আমি আর রিয়া খুব হাসি খুশিভাবে কথা বলছি। রিয়া কোনো একটা কথা বলার সময় হেসে আমার খুব কাছে ঢলে পড়ল। আমাদের ঘনিষ্ঠতা দেখে মায়ের মুখ ধুক করে উঠল। আমার মুখে সেই খুশি, সে আন্তরিক হাসি, যেটা মায়া নিজের জন্য আশা করেছিল, সেটা এখন অন্য কারোর জন্য। আমি রিয়াকে কিছু একটা বোঝাতে গিয়ে খুব স্বাভাবিকভাবে তার গায়ে হাতটা রাখলাম। এই দৃশ্যটা মায়ের কাছে আর স্বাভাবিক মনে হলো না, তাই সে দ্রুত আমার কাছে এলো আর বলল, বাহ, এটাই তাহলে ব্যস্ততা, আমাকে ফোন না করার কারণ। আমি এক ঝটকায় পিছনে তাকালাম, দেখলাম মায়া। মায়া, তুমি এখানে কি করে? ইতিমধ্যে আপু আর আম্মু আমাদের কাছে চলে এসেছে। আপু বলল, মায়া, তুই এখানে কি করে?
তোর ভাইয়ের ব্যস্ততার কারণ জানতে এসেছি, যার জন্য আমার সাথে কথা বলা পর্যন্ত তার কাছে সময় নেই। বলে মায়ের চোখে জল চলে এলো। সব দ্বিধা সব কষ্ট যেন এক মুহূর্তে এসে জমা হলো। আব্বু আম্মু তো অবাক, হা হয়ে তাকিয়ে আছে। কি বলছে কিছুই তারা বুঝছে না। মায়া কি বলছে এগুলো? কি ব্যস্ততা থাকবে? সেটা তো দেখতেই পাচ্ছি, কি ব্যস্ততা, মামা তো বোনের সাথে। আমি হতভঙ্গ হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। চারপাশে লোকজনের চোখ আমাদের দিকে চলে এসেছে। মায়া তুমি ভুল বুঝছো, ও শুধু আমাদের মামাতো বোন। তুমি যা ভাবছো তার কিছুই না। আমি ভুল বুঝছি? বারবার ফোন করেছি, ঢুকেনি। কতটা চিন্তায় ছিলাম জানো, ঘন্টার পর ঘন্টা কোনো খোঁজ নাওনি। এখন এখানে এসে দেখি তুমি আরেকজনের সাথে হাসি ঠাট্টা করছো। এটা কি আমার ভুল বোঝা? আমি মায়ের হাত ধরতে চাইলে মায়ের হাত ছড়ে ফেলে দেয়। চোখের পানি গড়িয়ে গাল বেয়ে নামছে। মায়া প্লিজ আমার কথা শোনো। আমি ফোন অফ রেখেছিলাম কারণ এখানে নেটওয়ার্ক থাকে না, আর চার্জ শেষ হয়ে গিয়েছিল। তুমি যা ভাবছো তেমন কিছুই না। চুপ করো তুমি, আর মিথ্যা বইলো না, এসব কথার কোনো মানে নেই। এমন সময় আব্বু আম্মু অবাক হয়ে আমাদের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আব্বু বিস্মিত হয়ে বললেন, মায়া মামুনি কি হয়েছে বলো তো? এই কান্নাকাটি কেন? হ্যাঁ মা, তুমি এত রাত করে এখানে এলে কেন? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মায়া আর কিছু বলতে পারলো না। কাঁদতে কাঁদতে গেটের দিকে দৌড়ে চলে গেল। আমি পিছন থেকে ডাক দিলাম, মায়া দাঁড়াও, আমার কথা শোনো প্লিজ। কিন্তু মায়া আর থামলো না। চোখের জল মুছতে মুছতে অন্ধকার গ্রামের পথ ধরে ট্যাক্সির দিকে চলে গেল। আমি দৌড়ের পিছনে যেতে চাইলাম, কিন্তু আব্বু কড়া গলায় বললেন, দাঁড়াও রাকিব, আগে আমাদের বলো আসল ব্যাপারটা কি? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো আর হলো না। আমার বুকটা যেন হাহাকার করে উঠছিল। তখনই জান্নাত পেয়ে গেল, একটু দ্বিধা করেই বলল, আব্বু আম্মু, আসল ব্যাপার হলো মায়া রাকিবকে ভালোবাসে। এই কথা শোনার সাথে সাথেই পুরো উঠোন একদম স্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। আব্বু হতভঙ্গ হয়ে বললেন, কি? মায়া আর রাকিব? রাকিব, এটা কি সত্যি? জি আব্বু, সত্যি। বলা মাত্র আব্বু আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি গাল ধরে মাথা নিচু হয়ে দাঁড়িয়ে রইলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আপু ভয় চুপসে গেছে। তারপর আব্বু বললেন, ও তোমার আপুর বান্ধবী, তাও ও তোমার সিনিয়র। কি করে বয়সে বড় একটা সিনিয়র মেয়েকে ভালোবাসো? তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে না, আমার চোখের সামনে থেকে যাও। বলে আব্বু ভেতরে চলে গেলেন। আমি আপুকে বললাম, আপু আমার ব্যাগ আর ফোন এনে দাও, আমি বাসায় যাব। কেন যাবি? বাবা বলল বলেই যেতে হবে। বাবা এখন রেগে আছে, আমি তাকে শান্ত করব, তুই চিন্তা করিস না। আমার এখানে ভালো লাগছে না, তুমি এনে দাও, না হলে এমনি চলে যাব। আচ্ছা দাঁড়া। বলে আপু ভেতরে চলে গেল। হেরিয়ে আমার কাছে এসে বলল, ভাইয়া, ওটাই কি মায়া? হ্যাঁ। সরি, আমার জন্য তোমাদের সম্পর্কে ফাটল ধরলো, আর ফুপাও তোমার গায়ে হাত তুললো। সমস্যা নেই। তারপর আপু ভেতর থেকে আমার ফোন আর ব্যাগ এনে দিল। আম্মু মামা মামি সবাই আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি তাদের কোনো কথা না শুনেই রাতেই মামার বাসা থেকে বেরিয়ে পড়লাম। সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে আছে। ব্যাগটা কাঁধে নিয়ে ধীর পায়ে গেটের বাইরে বের হয়ে এলাম। গ্রামের রাতের বাতাস ঠান্ডা, কিন্তু বুকের ভেতর আগুনের মতো জ্বলছে আফসোস আর কষ্ট। ফাঁকা রাস্তা, ঝিঝি পোকার শব্দ আর হালকা বাতাস, মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আমি রাস্তায় দাঁড়িয়ে ফোন বের করলাম। মায়া, একবার ফোনটা ধরো প্লিজ। আমি বারবার কল দিলাম। কল 1 বার 2 বার 5 বার 10 বার, প্রতিবারই ফোনটা বন্ধ বলছে। আমি হঠাৎ রাস্তার পাশে বসে পড়লাম। বুকের ভেতর চাপা কষ্টটা আর ধরে রাখতে পারছিলাম না। আমি মেসেজ পাঠালাম, মায়া প্লিজ কল রিসিভ করো। তুমি যা দেখছো তেমন কিছু না, আমি শুধু কথাই বলছিলাম। আবারও মেসেজ দিলাম, একবার শুধু কথা বলো প্লিজ। একটার পর একটা টেক্সট গেল, কিন্তু কোনো রিপ্লাই নেই। ফোনের স্ক্রিনে কেবল সেন্ট লেখা, আর কোনো নোটিফিকেশন নেই। অন্ধকার গ্রামের রাস্তা ধরে একা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সব কিছু ভেঙে গেছে। আমি শুধু হাঁটছি আর মেসেজ দিচ্ছি। রাত প্রায় 12টা। অবশেষে একটা লোকাল গাড়ি পেলাম, সেটাতে উঠে শহরের দিকে রওনা দিলাম। গাড়ির ভেতর বারবার ফোন করছিলাম। মায়া যেন হারিয়ে গেছে। 3টায় বাসায় পৌঁছালাম। রাতের ঘুম হয়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। সকাল হতেই আমি মায়ের বাসার সামনে চলে গেলাম। গেটের সামনে দাঁড়িয়ে কল করলাম, ফোন এখনও বন্ধ। মন খারাপ করে ডোরবেল দিলাম। কিছুক্ষণ পর গেট খুলে ভেতর থেকে মায়ের আম্মু বের হয়ে আসলো। আসসালামু আলাইকুম আন্টি, মায়া আপু আছে? ওয়ালাইকুম আসসালাম। আছে, কিছু বলবে? জি আন্টি, আপু পাঠালো নোটস নিতে। তখন মায়া ভেতর থেকে বলল, আম্মু, আমি এখন দেখা করতে পারবো না, জান্নাতের সাথে আমি কথা বলে নিব, ওকে যেতে বলো। আমার বুকটা হাহাকার করে উঠল। তারপর আমি মুখে ফেক হাসি দিয়ে বললাম, ওকে আন্টি,
আমি আসি তাহলে। ওকে বাবা, আবার এসো। বলে আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকলাম। দেখি মায়া জানালার পর্দার আড়াল থেকে দেখছে, হয়তো কাঁদছে, কিন্তু কোনো সাড়া নেই। তারপর ধীরে ধীরে গেট থেকে সরে গেলাম। আমি বাসায় চলে গেলাম। পরের দিন দুপুরে বাসায় সবাই চলে এলো। আব্বু আম্মু আপু সবাই চুপচাপ, কেউ কথা বলছে না। পরিবেশটা ভারী। আমার ঘরে ঢুকে আপু ধীরে ধীরে বলল, আব্বু এখনো রেগে আছেন, তুই কিন্তু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি বিছানায় বসে মায়ের মেসেজ বক্সের দিকে তাকিয়ে আছি। এখনও কোনো রিপ্লাই নেই। চোখে পানি এসে গেছে। আম্মু দরজার কাছে দাঁড়িয়ে দীর্ঘ শ্বাস ফেললেন। আব্বু একবার আমাকে দেখলেন, কিন্তু কিছু বললেন না। শুধু ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এভাবে দিন কয়েক কেটে গেল। সেই রাতের ঘটনার পর থেকে মায়ের সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। আমি প্রতিদিন ফোন মেসেজ সব চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া নেই। মনে হচ্ছিল আমাদের সম্পর্কটা হঠাৎ করেই দেয়ালে গিয়ে ঠেকেছে। কলেজে শুরু হয়ে গেছে। প্রথম দিন ক্লাসে আপুকে এগিয়ে দিতে আসতে ঢুকতেই চোখ খুঁজে নিল মায়াকে। সামনের বেঞ্চে বসে আছে, চুপচাপ খাতায় কিছু লিখছে। আমি ভেবেছিলাম অন্তত চোখে চোখ পড়লে হয়তো একটা হাসি দেবে, কিংবা মাথা নেড়ে একটা সাড়া দেবে, কিন্তু না। আমি ওর পাশ দিয়ে গেলাম। মায়ের চোখ তুলে তাকালোও না, কেন যেন আমাকে চেনেই না। আপু ওর কাছে বসতেই আমি সাহস করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। মায়া, একটু কথা শুনবে? মায়া মাথা না তুলেই বলল, আমার সময় নেই। শুধু 1 মিনিট। মায়া বই বন্ধ করে দাঁড়ালো, কড়া গলায় বলল, তুমি কি বুঝতে পারছো না আমি কথা বলতে চাই না? প্লিজ, আমাকে বিরক্ত করো না। ওর গলা কাঁপছিল। মনে হচ্ছিল ভেতর থেকে কষ্টগুলো ভেঙে পড়ছে, কিন্তু মুখে কঠোরতা ধরে রেখেছে। প্রতিদিন আমি মায়ের পাশে দাঁড়াতাম, ও এড়িয়ে যেত। আমি ক্লাস শেষ করে দাঁড়াতাম, আর ও বেরিয়ে যেত। আমার দিকে একবার তাকাতও না। প্রতিদিন কলেজে এভাবে অবহেলা সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। প্রতিদিনই মনে হচ্ছিল আমি যেন অচেনা একটা জগতে একা দাঁড়িয়ে আছি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, কলেজে আর যাব না। ব্যাগের খাতা কলম তাকের এক কোণে ফেলে রাখলাম। সারাদিন ঘরে বসে থাকতাম। জানালার পাশে বসে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, যে মায়া আমাকে পাগলের মতো ভালোবাসতো, আজ তার এমন পরিবর্তন হবে কখন আশা করিনি। আসলে সব মেয়েরা এমনই হয়তো। সকালবেলা আপুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। চোখ মুছতে মুছতে দরজা খুললাম, দেখি এখনো দাঁড়িয়ে আছে। আপু আমাকে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আব্বুকে জরুরি কথা বলবে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। ড্রয়িং রুমে এসে দেখি আব্বু নিউজ পেপার পড়ছে। বসো। আমি আব্বুর কথায় চুপচাপ বসে পড়লাম। পাশে আম্মু আপু সবাই আছে। তারপর আব্বু বলল, আজ মায়ের বিয়ে, এজন্য ওর আব্বু আমাদের সবাইকে দাওয়াত দিছে। আশা করি তুইও আমাদের সাথে যাবে। মায়ের বিয়ের কথা শুনে মনের ভিতর ধক করে উঠল। মনে মনে বললাম, মায়া আমাকে এভাবে ধোঁকা দিতে পারলো। কি হলো? আমি যেতে পারবো না। কেন? আমার ভালো লাগছে না, তাই যাব না। তুই না গেলে আমরাও যাব না। বিয়েকে আমার জন্য আটকে থাকবে? মনে কর তাই। আব্বু ভালো করেই জানেন আমি কেন যেতে চাচ্ছি না। তাহলে তো জোর করছেন কেন? আমি যেতে বলেছি, তাই আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আব্বু, দেখ তুই আর ছোট নাই, এসব নেকামি আমার সামনে করবি না। যেতে বলেছি যাবি, নাহলে তোর কপালে বিরাট দুঃখ আছে। ধুর, ভাল লাগে না। এখন আমাকে জোর করে নিয়ে যাবে। না গেলে আব্বু কী করবে আল্লাহ জানে। দুপুর ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়েদের বাসায় এলাম। বেশি লোক দাওয়াত করেনি, শুধু কাছের আত্মীয় স্বজনরা এসেছে। ইচ্ছে হচ্ছে মায়াকে একবার দেখে আসি, কিন্তু ও তো আমাকে আর ভালোবাসে না। তাহলে ওর সামনে কেন যাব? বসে বসে এগুলো ভাবছি। এমন সময় আম্মু এসে ঝাড়ি দেওয়া শুরু করলো। আম্মু, এভাবে এত লোকের মাঝে আমাকে বকছো কেন? তোরে আমি সারা বাসায় খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে আছিস। তো তোকে বকবো না তো কি করব? আচ্ছা এবার বলো, আমাকে এত খোঁজার মানে কি? মানে আছে, আগে আমার সাথে চল, তারপর ওখানে গিয়ে বুঝবি। বলে আম্মু আমার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে এলো। রুমে আগে থেকে আব্বু আর জান্নাত আপু বসে আছে। আমাকে দেখে আব্বু বলল, তুই কি কোনোদিন মানুষ হবি না? আমাকে বকছেন কেন? আমি কি করেছি? কাজের সময় তোকে না পেলে তো বকবই। দাওয়াত খেতে এসেছি, এখানে আবার কিসের কাজ? আব্বু আমার দিকে একটা লাল পাঞ্জাবি বাড়িয়ে দিয়ে বলল, অনেক কাজ আছে, আগে এই পাঞ্জাবি পরে নে। আমি শার্ট প্যান্টে কমফোর্টেবল আছি, এখন আর এগুলো পরতে চাই না। আরে বিয়ের দিনে এগুলো পরতে হয়। তো কি হয়েছে? আজ তো আমার বিয়ে না, আমি এসব পরবো না। আমার কথা শুনে আব্বু আম্মু আর আপু রেগে মেগে চোখ মুখ লাল করে ফেললো। ওদের এরূপ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আর কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। আপু আমাকে দেখে বলল, যাক, তোকে এবার বর্বর লাগছে। কী সব বললো আপু এগুলো? আজ আমার বিয়ে নাকি যে বর্বর লাগবে? আব্বু আমাকে ধমক দিয়ে থামিয়ে দিল। আমি এর কোনো কথা বললাম না। তারপর আব্বু বলল,
এবার আমার সাথে চল। আব্বু আমাকে নিয়ে বিয়ের মঞ্চের সামনে চলে এলো। ওখানে মায়া বউ সেজে বসে আছে। আব্বু, বউ তো আছে কিন্তু বর কই? তোকে এত কিছু জানতে হবে না, এখন আমার সাথে চল। বিয়ের মঞ্চে মায়ের পাশে আমাকে বসিয়ে দিল। আমি মায়ের দিকে তাকালাম। ওর মিষ্টি হাসি আর ওর চোখে মুখে লজ্জায় লাল হয়ে আছে। এমন সময় আম্মু আমার পাশে আসলো। আমি আম্মুকে ইশারায় বললাম এসবের মানে কি। আম্মু বলল, তোর অকামের শাস্তি এটা। আম্মু এসব কি বলছো? আমি কি করেছি? আমাদের না জানিয়ে প্রেম করছিস, তাও সিনিয়র মেয়ের সাথে। সেই জন্য তোর বাবা মায়ের আব্বুর সাথে সেদিনই কথা বলে আর তোদের বিয়ে ঠিক করে। কি? এটা আমাকে বলনি কেন? এটাই তো শাস্তি। এমন সময় ডান হাতে প্রচুর ব্যথা পেলাম। মনে হয় কোনো শয়তান হাতে চিমটি কাটছে। কিন্তু ডান পাশে তো মায়া বসে আছে, আর তো কেউ নেই। মায়া আমার দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। তার মানে সেও সব জানে। শুধু শুধু আমি কষ্ট পেলাম। মনে মনে ঠিক করলাম, ঠিক আছে, বাসরাতে শোধ তুলব। আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। এ মেয়েরা এমন কেন? সব জেনে অভিনয় করে। রেগিকে মায়ের দিকে তাকাতেই সে চোখ টিপে দুষ্ট হাসি দিল। পাশে বসা কাজী সাহেব তখন গলা ঝাড়ি দিয়ে উঠলেন। আমি দেখলাম আব্বু আর মায়ের আব্বু হাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছেন। তারপর আর কোনো কথা বলার সুযোগ পেলাম না। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। কাজী সাহেবের মুখে যখন কবুল শব্দটি শুনলাম, তখন বুকটা দুঃখ করে উঠল। এতদিন যে মেয়েকে পাওয়ার জন্য এত সংগ্রাম, এত অভিমান, এত কষ্ট, আজ সে পুরোপুরি আমার হয়ে যাচ্ছে। মায়ের দিকে তাকিয়ে দেখলাম সেও লজ্জায় মাথা নিচু করে বসে আছে। 3 বার কবুল বলার পর যখন বিয়ে সম্পন্ন হলো, চারদিকে তখন আনন্দের কোলাহল। আমাদের মাথায় একটা ওড়না ধরে রাখা হলো, আর ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে উঠল। আমি আর মায়া স্বামী স্ত্রী। ভাবতে কেমন যেন অন্যরকম ভালো লাগা কাজ করছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। এরপর শুরু হলো খাওয়া দাওয়া আর ছবি তোলার পালা। আমাদের দুজনের ছবি, তারপর পরিবারের সদস্যদের সাথে ছবি, সব মিলে একটা হই হুল্লোড়। বিদায়ের সময় ঘনিয়ে এলো। মায়া তার বাবা মা আর পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে। মায়ের মাকে জড়িয়ে ধরে সেও হামাও করে কাঁদছে। সত্যি মেয়েদের জন্য এই সময়টা খুব কষ্টের। নতুন জীবনে যাওয়ার আনন্দ থাকলেও এতদিনের চেনা জগৎ ছেড়ে যাওয়ার বেদনাটা খুব তীব্র। মায়ের বাবা এসে ওর মাথায় হাত রেখে বললেন, মা, মন খারাপ করিস না। আজ থেকে তোর একটা নতুন পরিবার হলো। রাকিব খুব ভালো ছেলে, সুখে থাকিস। এরপর মায়া আমার দিকে তাকালো। তার চোখে জল, কিন্তু ঠোঁটে এক চিলতে হাসি। হয়তো সে এতদিনের কষ্টের অভিনয় ভুলে এবার সত্যিই খুশি। রাত প্রায় 12টা। মায়া তার বাবা মা এবং আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আমার হাত ধরে নতুন গাড়িতে উঠল। গাড়ি চলছে আমাদের বাড়ির দিকে। বাড়িতে ঢোকার পর ছোটোখাটো কিছু আনুষ্ঠানিকতা হলো। মায়াকে নিয়ে যাওয়া হলো আমার বেডরুমের দিকে। রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। রজনীগন্ধার গোলাপের গন্ধে চারপাশটা মম করছে। আমি বাইরে ড্রয়িং রুমে বসেছিলাম। আমি আম্মু আর আব্বুর সাথে আসে কিছু আত্মীয় স্বজন গল্প করছিলাম। হঠাৎ আব্বু এসে আমার সামনে দাঁড়ালেন, মুখটা গম্ভীর। এখনো এখানে বসে আছিস কেন? এই তো আব্বু, সবাই। সবাই তো আছেই, রাত কত হয়েছে খেয়াল আছে? যা রুমে যা, মায়া একা আছে, তোর আক্কেল দেখে বাঁচি না। আব্বুর এমন ধমকে আমি আর 1 সেকেন্ডও দেরি করলাম না। ভয়ে ভয়ে আব্বুর দিকে তাকিয়ে একটা ঢোক গেলে সোজা বাসর ঘরের দিকে হাঁটা দিলাম। দরজার সামনে দাঁড়িয়ে দোয়া পরে রুমে ঢুকতে মনটা ভরে গেল। পুরো ঘরটা যেন অন্যরকম। মায়া খাটের মাঝখানে গমটা দিয়ে বসে আছে। লাল বেনারসিতে তাকে পরীর মতো দেখাচ্ছে। আমি দরজা বন্ধ করে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। মায়ের ঘোমটার আড়াল থেকে মুখ তুলে তাকালো। তার চোখে লজ্জা, মুখে মিষ্টি হাসি। একটু পর মায়া এসে আমাকে সালাম করতেই আমি বললাম, আরে কি করছো? আমি তোমার ছোট, তাই আমাকে সালাম করতে হবে না। তুমি আমার স্বামী, তাই এটা আমার দায়িত্ব। বলাই মায়া আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। এতদিন এভাবে কষ্ট দিলে কেন? আমি তো এটাই চেয়েছিলাম। দেখো, ভালোবাসার মানুষ দূরে গেলে কেমন লাগে। আমারও সেদিন এমনই হয়েছিল তোমার মামাতো বোনের সাথে তোমাকে দেখে। এটা তোমার একটু শাস্তি। ও শাস্তি? ঠিক আছে, আজ রাতে আমি শাস্তি শোধ তুলব। মায়ের চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি তার আরও কাছে গিয়ে বসলাম। এতদিন যে অবহেলা দূরে থাকার কষ্ট দিয়েছ, তার সবটুকু পুষিয়ে নেব আজ রাতে। মায়ের ঠোঁটে একটা দুষ্ট হাসি ফুটে উঠল। দেখা যাক তুমি কতটুকু শোধ নিতে পারো। আমি তখন আর কোনো কথা না বলে মায়ের মুখের ঘোমটাটা সরিয়ে দিলাম। পূর্ণিমার চাঁদের মতো মায়ের মুখখানা আরও উজ্জ্বল দেখাচ্ছে। আমি মনোমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। এরপর ধীরে ধীরে মায়ের হাতটা ধরলাম। সেই হাতের স্পর্শে আমার সারা শরীর যেন বিদ্যুতের মতো ঢেউ খেলে গেল। মায়া আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমরা দুজনে কিছুক্ষণ চুপ করে রইলাম। চারপাশে শুধু গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি সুবাস। সাথে যাবে? আমি অবাক হয়ে তাকালাম। এই রাতে? এখন? হ্যাঁ, চলো না, আমার খুব ইচ্ছে করছে।
মায়ের এমন আবদার আমি আর ফেলতে পারলাম না। দুজনে হাত ধরে চুপি চুপি ছাদের দিকে গেলাম। আকাশে তখন অসংখ্য তারা আর এক ফালি চাঁদ। মায়া ছাদের রেলিং ধরে দাঁড়ালো। রাতের খোলা বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। আমি পেছন দিকে গিয়ে মায়াকে আলতো করে জড়িয়ে ধরলাম। এখন আর পালাতে পারবে না, এখন তুমি শুধু আমার। আমি তো কোথাও পালাচ্ছি না, সারা জীবন তোমার পাশেই থাকবো। ছাদের নীরবতা আর রাতের ঠান্ডা বাতাস আমাদের এই মুহূর্তটাকে আরও রোমান্টিক করে তুললো। আমরা দুজন অনেকক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। আমাদের ভালোবাসার গভীরতা যেন আজ আরও বেড়ে গেল। ছাদ থেকে ফিরে আমরা আবারও রুমে ফিরলাম। ঘরের পরিবেশ এখন আরও উষ্ণ, আরও ঘনিষ্ঠ। দরজা বন্ধ করে আমি মায়াকে কোলে তুলে নিলাম। মায়া লজ্জায় আমার বুকে মুখ লুকালো। এখন কি আর আমাকে এড়িয়ে যেতে পারবে? আর এগিয়ে যেতেও চাই না। আমি আলতো করে তাকে বিছানায় শুয়ে দিলাম। মায়া চোখ বন্ধ করে রইল। আমি হাত ধরে আমার নিজের কাছে টেনে নিলাম। এরপর শুরু হলো আমাদের নতুন জীবনের প্রথম রাতের গল্প, যে গল্পের প্রতিটি অক্ষর ভালোবাসায় মোড়া। রাত বাড়ার সাথে সাথে আমাদের দুষ্টুমি আর খুনসুটির পরিমাণ আরও বাড়তে থাকলো। মায়া আর আমি এক হৃদয়ের পথে দুজন পথচারী, যারা আজ একে অপরের গন্তব্যে পৌঁছে গেছি। তো বন্ধুরা, এই মিষ্টি গল্পটি এখানে শেষ করা হলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। টাটা।